আমি আজ 2 মাস পর জেল থেকে বের হচ্ছি। আসলে আমাকে জামিন করে বের করা হয়েছে। আমার বাবা শহরে অনেক বড় শিল্পপতি, তাই বেশি দিন জেলে থাকতে হয়নি। তাই আজ আমার জামিন হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হয়ে আরমানে হাঁটতে হাঁটতে বাসার দিকে হাঁটছি আর মাফির কথা ভাবছি। মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমার ভালোবাসা কোনোদিনই বুঝলো না। খুব ভালোবাসতাম মাফিকে। মাফি দেখতে একদম ডানাকাটা পরীর মতো, যাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খেয়ে যাবে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আলমগীর, অনার্স শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। পরিচয় দিতে দিতে আমার বাসায় চলে আসলাম। বাড়ির কলিং বেল বাজালাম কিছুক্ষণ। আমার মা এসে দরজা খুলে দিল। আমি মাকে দেখে অনেক খুশি হলাম। 2 মাস পরে মাকে দেখলাম, কিন্তু মা আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আজ আমার একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বলল না। খুব খারাপ লাগছে। মা আমার সাথে কথা না বলে মুখে একরাশ বিরক্ত নিয়ে চলে গেল আমার সামনে থেকে। আমি মার পিছু নিলাম। আমি আমার মাকে ডাকলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। এবার আমি দৌড়ে মায়ের সামনে গেলাম। মা, কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তো রাগের মাথায় একটা ভুল করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে? আমার কোনো ছেলে নেই। আলমগীর নামে একটা ছেলে ছিল, কিন্তু 2 মাস আগে সে মারা গেছে। তুই আমার ছেলে না। আমি তোর ওই পাপী চেহারা কখনো দেখতে চাই না। তোর ওই নোংরা মুখে আমাকে কোনো দিনও মা বলে ডাকবি না। তাই বলে মা কান্না করতে করতে চলে গেল রুমে। এবার মায়ের কথা শুনে আমার দু চোখ বেয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। শেষ পর্যন্ত আমার মা আমাকে দূরে ঠেলে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম ভাঙলো দরজা ঠক 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 শব্দে। আমি উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে কান্না করে দিলাম আর বাবাকে জড়িয়ে ধরলাম। আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। আর একটা কথা তোকে না জানিয়ে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুই আমার কথাটা রাখবি। বলো বাবা, আমি তোমার সব কথা রাখবো। তুমি যা ভালো বোঝো তাই করো। আপনারা ভাবছেন এই মাফিটাকে? আসুন, 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। আমার বন্ধুর নাম রাজু। এই শালা, এত সকালে ফোন দিয়ে আমার আরামের ঘুমটা নষ্ট করলি কেন রে? আরে রাত তোর আরামের ঘুম, আর এদিকে মাফি ভাবি অন্য একটা ছেলের সাথে এক রিক্সায় কলেজে যাচ্ছে। রাজুর মুখে মাফির কথা শুনে আমার নিমেষেই ঘুম উদা হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রওনা হলাম। আসুন মাফির সাথে পরিচয় করিয়ে দিই। মাফি আমাদের কলেজে 2য় বর্ষের ছাত্রী। আমি মাফিকে 2 বছর ধরে ভালোবাসি। মাফিকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু মাফি রাজি হয়নি। মাফিকে আমি অনেক ভালোবাসি, যা মাফিকে কেউ এরকম ভাবে ভালোবাসতে পারবে কিনা আমার জানা নেই। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি মাফি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে কথা বলছে। আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমি সোজা গিয়ে মাফির পাশে বসা ছেলেটির শার্টের কলার ধরে সোজা নাকে একটা ঘুষি মারলাম, আর ছেলেটি নাকে হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়ল। এই, তোরে বলছি না কোনো ছেলের সাথে যাতে না মিশিস, তারপরেও তুই কেন ওই ছেলের সাথে কথা বলছিস? আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি কি হয়? ও আমার কাজিন হয়। আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরা আজ অসুরক্ষিত। আপনি একটা বখাটে। আর যাই হোক, আপনাকে ভালোবাসা যায় না। মাফি, আই এম সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্য তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। তাই বলে মাফি চলে গেল কলেজ থেকে। মাফির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বললো। কিন্তু হঠাৎ করে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বখাটে মস্তান বললো। আমি যদি বখাটে মস্তান হই, তাহলে বখাটের মতোই মাফির ভালোবাসা আদায় করে নেব। কাল মাফিকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন সকালে মাফির জন্য অপেক্ষা করছি রাস্তায়। আজ মাফিকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর মাফি আসলো, তবে আজ একা এসেছে। আমি কোনো কথা না বলে মাফিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসিয়ে প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম। আসার সময় মাফি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল। মাফি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান, তা তোমার এমন আচরণেই বোঝা যায়। তুমি যদি আমায় সত্যি ভালোবাসতে, তাহলে আমাকে এমন ভাবে তুলে নিয়ে আসতে পারতে না। কারণ এগুলো রাস্তার বখাটে গুলোই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার মা বাবা কিরকম হবে আল্লাহই জানে। এবার আমার মাথায় রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল,
কিন্তু আমার মা বাবাকে কেন তুই এর মাঝখানে তুলে আনলি? আমি এবার মাফিকে শরীরের সর্বশক্তি দিয়ে একটা চর মারলাম, আর মাফি পাশে পড়ে গেল। আমি তখন মাফির কাছে গিয়ে মাফির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিলাম। মাফির উপর শারীরিক অত্যাচার করলাম, আমাদের ভাষায় যাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি মাফিকে ধর্ষণ করেছি। আমাকে বকাটে বলে, মাস্তান বলে, আমার মা বাবাকে গালি দেয়। মাফি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি আমার শক্তির সাথে। মাফি আমার পায়ে পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সেই সময় মাথায় প্রচন্ড রাগ উঠে গেছিল। মাফি এইভাবে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো, হয়তো মাফির চিৎকার শুনে মানুষ চলে এসেছে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো, তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমি জেলখানায়। তারপর আমার বাবা আসলো, বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করে নিয়ে যাব। আমি জেলে থাকতে মাফির আর কোনো খোঁজ খবর পাইনি, এমনকি আমার মা আমাকে দেখতেও আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে, আর তার 2 মাস পর জামিন হয়ে যায়। আর তারপরের কাহিনী সব আপনারা তো জানেনই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যে নাস্তা করার জন্য টেবিলে বসতে যাব, তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা খুব ভালো কাটলো। হঠাৎ করে বাবা আমার ডেস্কে আসলো। আগামী শুক্রবার তোর বিয়ে, প্রস্তুতি নিয়ে রাখিস। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি মাফির সামনে কোন মুখ নিয়ে যাব। মাফি কোনোদিনও মেনে নিতে পারবে আমাকে? তারপর 3 টাকার সাহস নিয়ে রুমে ঢুকে বললাম। মাফিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ মাফিকে আমি ভালোবাসতাম, আর আমার রাগের কারণে মাফির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি মাফি বসে বসে কান্না করছে। আমি মাফির পাশে বসতে যাব, তখনই আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার মা বাবার সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে কোনোদিন মানবো না। তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। মাফি, আমি তোমাকে এর আগেও ভালোবাসতাম, আর এর পরেও ভালোবাসবো। সেদিন রাগের মাথায় ওসব কাজ করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার ঘুম আসছে, ঘুমাবো। আর রাস্তার বখাটে মাস্তানদের সাথে আমি এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয়, তাহলে আবার আমাকে রাস্তার কুকুরদের মতো ভোগ করবে। সেটা তো তুমি খুব ভালোভাবেই পারো। তাই বলে মাফি ঘুমিয়ে পড়লো, আর আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম। মাফি আমাকে কোনোদিনও মেনে নেবে না, সেটা আমি জানতাম, কিন্তু মাফি কেন বোঝে না যে আমি মাফিকে অনেক ভালোবাসি। মাফি বিছানায় শুয়ে পড়লো, আর আমি নিচে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মাফি এখনো শুয়ে আছে, কিন্তু মাফি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে মেয়েটা অনেক সুন্দর ছিল, এই 2 মাসে মাফি অনেক শুকিয়ে গেছে। মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। মাফি নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে এখনই উঠে পড়বে। তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি মাফি হাঁটু ভাঁজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে মাফি, তুমি এমন ভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? এবার মাফি মাথা তুললো, দেখি মাফি কান্না করছে। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমি কান্না করি আর যাই করি, আপনাকে না দেখলেও চলবে। যে মানুষটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইজ্জত, যে মানুষটা নিমেষেই সব শেষ করে দিয়েছে, তার সাথে আমার একই রুমে থাকতে ইচ্ছে করে না। কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি? আপনাকে দেখলে আমার মনে হয় যে নিজেকে শেষ করে দেই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো, আর আপনি আপনার মতো। আর যদি রাস্তার কুকুরদের মতো যদি আবার আমাকে ভোগ করতে চান, তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে আপনি একটা মেয়ের বেঁচে থাকার সম্বলকে ছিনিয়ে নিয়েছেন। তাই আপনাকে আমি ঘৃণা করি, আর সারা জীবন ঘৃণা করে যাব। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম, আর ভাবতে লাগলাম মাফিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করবে না। মেয়েটাকে এই 2 মাসে অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই মাফি যেন সুখী থাকে, তাই তাকে তার মতো থাকতে দেব। বাসায় এসে দেখি মা আর মাফি রুমে রান্না করছে। মা আর মাফি তারা দুজনে হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে মাফি মাকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম, এসে গুছিয়ে নিলাম অফিসে যেতে হবে। ব্যাগ নিয়ে নিচে এসে দেখি মা আর মাফি একসাথে বসে নাস্তা করছে। আমি একটু না, অনেকটা অবাক হলাম, কারণ মা আমাকে ছাড়া কোনোদিনও নাস্তা করেনি। খুব কষ্ট হতে লাগলো। দেখলাম আমার নাস্তাটা টেবিলের একপাশে রাখা আছে। আমি একবার মাফি আর একবার মায়ের দিকে তাকালাম, দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে। আমার ভীষণ রাগ হতে লাগলো, কারণ তারা আমাকে একবারও ডাকলো না নাস্তা করতে। তাই আমি নাস্তা না করেই অফিসে চলে গেলাম। গিয়ে আব্বুর সাথে সবকিছু দেখাশোনা করতে লাগলাম। আমি এখন আর বন্ধুদের সাথে তেমন বেড়াই না। দুপুরে লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়িতে করে বাসায় আসলাম দুপুরের খাবার খেতে।
আমি আর বাবা টেবিলে বসলাম। দেখলাম বাবাকে প্লেট, ভাত সবকিছু এগিয়ে দিচ্ছে মা আর মাফি, কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না। সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার উপর কারোর কোনো নজর নেই। খুব কষ্ট হতে লাগলো। যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিনও খায়নি, আর আজ এটা কি হলো? খুব হাসি পাচ্ছে আর বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল। আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে এক প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরানো আড্ডাখানায়। সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। আগে মাফি ফুচকা খুব পছন্দ করতো, তাই মাফির জন্য ফুচকা কিছু কিনে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি মাফি টিভি দেখছে। আমি মাফির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। মাফি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। কি হলো ধরো, তুমি তো আগে প্রচুর ফুচকা খেতে, নাও তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে বলেছি না আমার বিষয়ে আপনার কোনো অধিকার ফলাতে চেষ্টা করবেন না। আর আপনি কি ভাবছেন আপনার হাতের জিনিস আমি খাবো? ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন 20 পর্যন্ত খাবো না। যে একটা মেয়ের সম্মান দিতে পারে না তার হাতের জিনিস খেলে আমার পাপ হবে। যত সব রাস্তার কুত্তা বখাটে মাস্তান। আর আপনাকে গালি দিলাম, এখন তো আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, আর সে চাইলেই আর আটকাতে পারবে না। আমি আর কোনো কথা বললাম না। প্যাকেটটা টেবিলের ওপর রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মাফি ঘুমিয়ে পড়েছে। আমি কিছুক্ষণ মাফির দিকে তাকিয়ে শুয়ে পড়লাম, কারণ মাফি যতই আমাকে গালাগালি দিক, এসবের জন্য দায়ী তো আমি, আর আমি মাফিকে অনেক ভালোবাসি। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিন মা আমার সাথে একবারও কথা বলেনি, আর মাফি কথা বললেই গালাগালি দিত আর অবহেলা করত। আমি আর সহ্য করতে পারছি না আপনজনের অবহেলাগুলো। আমি এই কয়েকদিন বাড়িতে খাবার খাইনি, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করেনি কিছু খেয়েছি কিনা। আজ অফিসে বসে কাজ করছি, আর তখনই বাবা এসে বলল মাফির নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। আমি আর বাবা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। মাফির বিছানায় শুয়ে আছে আর মা মাফির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে মাফির পাশে বসলাম, আর মাফি একটু দূরে সরে গেল। কি হয়েছে? বাবা বলল তোমার শরীর নাকি খারাপ। কি হলো বলো, কি হয়েছে? বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি মা হতে চলেছি। কি? আমি বাবা হতে চলেছি? এ তো খুশির সংবাদ। আর তুমি এমন মনমরা হয়ে বলছো কেন? তুমি জানো আমি কতটা খুশি হয়েছি। আমি অ্যাবর্শন করব। মানে ঠিক বুঝলাম না। আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করব। কি বলছো এসব? বাচ্চা অ্যাবর্শন করবে মানে? পাগল হলে নাকি তুমি? আমি কিছুতেই হতে দেব না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তান ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না। আমার পেটে কোনো অমানুষের বাচ্চা রাখতে দেব না। তাই আমি ডিসিশন নিয়েছি আমি অ্যাবর্শন করব। মাফি, তুমি যা শাস্তি দেবে আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না। সে তো আর কোনো দোষ করেনি। প্লিজ তুমি এমন করো না। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করো না। তোমার পায়ে পড়ি, প্লিজ এমন বড় শাস্তি আমাকে দিও না। আমার পেটে যে বাচ্চা সে একটা অমানুষের বাচ্চা, একজন বখাটের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। আর তার বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না সেটা কেউ বলতে পারবে? তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা পেটে ধরে রাখতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয়ে তার বাবার মতো অমানুষ হয়, তাই আগে থেকে আমি পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না। প্লিজ মাফি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাকে কিচ্ছু বলো না। আমি তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত তোমাকে দেখতে দেব না। তার আগেই আমি সবকিছু ছেড়ে চলে যাব। আমার কান্না দেখে মাফির হয়তো কিছুটা মায়া হলো, তাই সে আর কিছু বলল না। আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ কোনোদিনও এভাবে বলে আমার কোনোদিনও জানা ছিল না। মাপির সাথে না হয় আমি একটা অন্যায় করেছি, কিন্তু সে তো আমার বউ হয়। আমি তো মাপিকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে কেন মাপি আমার সাথে এমন করছে? মাপিকে তো আমি অনেক ভালোবাসি, মাপি কেন বোঝে না? আমি বাইরে চলে আসলাম, আর এক প্যাকেট সিগারেট নিলাম, নিয়ে ছাদে চলে আসলাম, আর মনের সব দুঃখ ধোয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমি সবার থেকে ওকে দূরে নিয়ে চলে যাব। কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে। মাপি তো আমার সন্তানকে কোনোদিনও মেনে নেবে না, তাই সবার বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। চাইলেও আর কেউ খুঁজে পাবে না। সিগারেট শেষ করে নিচে আসলাম। এসে দেখি সবাই একসাথে বসে রাতে খাবার খাচ্ছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আজকেও আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম, তখন বাবা আমাকে ডাকলো খাবার খেতে। আমার ক্ষুধা নেই বলে রুমে চলে আসলাম। আমার মার কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার সাথে
এই কয়টা দিন একটা কথাও বলেনি। আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। সকালে উঠে দেখি মাফি খাটের ওপর নেই, হয়তো নিচে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। বিকালে অফিস শেষে বাসায় আসার সময় মাফির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, কিছু ফল আর মাদার হরলিক্স, আর যা যা লাগে মায়ের শরীরের উপকারের জন্য সব কিছু নিয়ে এসেছি। তখন অঝোর ধারায় বৃষ্টি পড়তে লাগলো। আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। অনেকদিন বৃষ্টিতে গোসল করিনি। আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে। আমি কোনো কিছু না ভেবে এইভাবে হেঁটে চলেছি। বাসায় এসে কলিং বেল বাজালাম। দেখি আব্বু দরজা খুলে দিয়েছে। কিরে, তুই বৃষ্টিতে কেন ভিজেছিস? তোর জ্বর আসবে। কিছু হবে না, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি, তাই ভালো লাগছে। আমার রুমে চলে আসলাম। এসে দেখি মাফি জানালার গ্রিল ধরে এক মনে বাইরে তাকিয়ে আছে। আমি মাফিকে ডাকলাম। মাফি আমার দিকে তাকালো। আমি মাফির হাতে ফল আর হরলিক্সের প্যাকেটটা দিতে যাব, তখন মাফি চিৎকার করে রেগে বলল, আপনাকে এসব আনতে বলেছে কে? এসব ঢং করার কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছেন। যত সব ঢং দেখলে বাঁচি না। আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতের জিনিস আমি খাবো? যদি সারা জীবন না খেয়েও থাকি তবু আপনার মতো একটা অমানুষের জিনিস খাবো না। মাফি, আমি এসব কিছু আনতে চাইনি, শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যা শাস্তি দেবার দাও, আমাদের বাচ্চাটাকে কোনো শাস্তি দিও না। তুমি এগুলো আমার বাচ্চার জন্য নিয়মিত খাও। আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নেই। তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব আমি? কোনোদিন সম্ভব না। আচ্ছা, আমার বাচ্চার মা বলে তোমাকে আমি কোনোদিনই পরিচয় দেব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শুধু আমার বাচ্চাটার জন্য এইগুলো নাও। এবার মাফি রাগী মুখে আমার হাত থেকে প্যাকেট নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মাফি বিছানায় শুয়ে পড়েছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি বেলা 12টা বেজে গেছে, আর আমার পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে। তাহলে সারা রাত আমার শরীরে জ্বর ছিল? কিন্তু মাফির তো জানার কথা যে আমার জ্বর এসেছে। হয়তো মাফি আমার উপর ঘৃণা করে আমার শরীরে হয়তো স্পর্শ করেনি। বাবা, তুমি এখানে? মাফি মা কোথায়? সকালে অফিসে গিয়ে দেখি তুই আসিসনি, আবার ফোনও বন্ধ। তাই আমি বাড়িতে এসে দেখি তোর জ্বরে শরীরে কাঁপুনি দিয়ে উঠেছে, তাই আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। আসলে বাবা সব জানে যে মাফি আর মা আমার সাথে কথা বলে না, তাই হয়তো বাবা আমার খোঁজ খবর নিচ্ছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার জন্য মায়ের একটুও মায়া হলো না। আর মাফিকে তো আমি নিজের থেকেও ভালোবাসি। তাহলে মাফি অন্তত একটু দেখতো যে আমি মারা গেছি না বেঁচে আছি। বাবা, কিছু খাবার নিয়ে আসবে? রাত থেকে কিছু খাওয়া হয়নি। একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি সব বুঝি রে বাবা, মেয়েটা তোকে এখনো ক্ষমা করতে পারেনি। আমি নিয়ে আসছি খাবার। তাই বলে বাবা চলে গেল নিচে খাবার আনতে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন মাফি রুমে আসলো, আর আমার দিকে একবার তাকিয়ে নিজের কাজ ছেড়ে আবার রুমের বাইরে চলে গেল। যেই মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সেই মেয়েটার আমার প্রতি একটুও মায়া কাজ করে না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসেছিলাম আমি তাকে। সেদিন হয়তো আর আমাকে পাবে না, সবকিছু মায়া ত্যাগ করে চলে যাব। তখন আমার উপরে আর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ জানোয়ার বখাটে বলবে না। তারপর বাবা আমাকে খাবার দিয়ে গেল, আমি খেয়ে নিলাম। তারপর বিকেলের দিকে একটু শরীরটা ভালো হলো। আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম, আর কিছু খেয়ে নিলাম। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিন আমার শরীরে হালকা জ্বর ছিল, কিন্তু মা মাফি কেউ আমাকে দেখেনি, সবাই অবহেলা করেছে। এখন কেমন যেন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। নিজের আপনজনের এমন অবহেলা সহ্য হচ্ছে না। আমি বাসার খাবার খুবই কম খাই, বেশিরভাগই বাইরে খাই। আজ আবার একটু অফিসে আসলাম। এসে কিছু কাজ করে বাসায় আসার সময় মাফির জন্য কিছু জিনিস কিনলাম, যাতে আমার বাবুটা মাফির ভেতরে সুস্থ থাকে। মা আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আগ বাড়িয়ে কথা বলতে গেলেও মা কথা বলে না। আর মাফি আমার সাথে যখনই কথা বলতে আসে তখনই রাগ দেখায় আর গালাগালি করে। এভাবে চলে গেল 7 মাস। এখন মাফি একটু একটু করে নিজের শরীরের উপর যত্ন নেওয়া শুরু করেছে। হয়তো নিজের সন্তান
তাই একটু মায়া হচ্ছে। এখন মাফির যা যা প্রয়োজন সব বাবাকে বলে, আর বাবা আমাকে বলে আমি সেগুলো নিয়ে আসি। মাঝে মাঝে দেখি মাফি নিজের পেটে আলতো করে হাত বোলায় আর নিজে নিজে কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে, মানে নিজের সন্তানের সাথে কথা বলে। এসব দেখে খুব ভালো লাগে যে মাফি তার পেটের সন্তানকে একটু একটু করে ভালোবাসতে শিখেছে। হাজার হলেও সে মা। আর মাফি আগে সবসময় মনমোড়া আর উদাস হয়ে থাকতো, এখন আর আগের মতো থাকে না। আবার আগের মতো স্বভাবটা ফিরে আসছে। আর এখন কেন আর চোখে তাকায়? তবে মাঝে মাঝে আমি সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার ওপরও একটু একটু করে মায়া জন্মাতে শুরু করেছে। কিন্তু সেদিক থেকে আমার কোনো ইচ্ছেই নেই। আমি সারাদিন আমার মতো থাকি আর মাফি মাফির মতো। আজ মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। উঠে দেখি মাফি ঘুমিয়ে আছে আর একটা হাত মাফির পেটের ওপর। হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি এবার উঠে মাফির পাশে গিয়ে বসলাম আর আমার হাতটা মাফির পেটে আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে। আমার ছোট বাবুটা মাফির মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। আমি আস্তে আস্তে মাথাটা নিচু করে মাফির পেটে চুমু খেতে যাব, তখন মাফির ঘুম ভেঙে যায়। আর মাফির পেটে আমার হাত দেখে, মুখটা মাফির পেটের কাছে দেখে মাফির চোখ রাগে ভরে গেল। আর মাফি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিল। ঠাস ঠাস করে দূরে চড় মারল আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মাফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর মাফির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর কোনো মনুষ্যত্ববোধ নাই। তুই দেখছিস আমার পেটে 7 মাসের বাচ্চা, তারপরও তুই কিভাবে আমার কাছে আসছিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই। ছি 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 ছি, মনে হচ্ছে আমি এখনই এই পৃথিবী ছেড়ে চলে যাই, সবকিছু ছেড়ে। প্লিজ মাফি, তুমি আমাকে বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করব তোকে? তুই ভাবলি কি করে? তোর মতো একটা ছোট লোক জানোয়ার রাস্তার কুকুরকে বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা 7 মাস গর্ভবতীর মায়ের কাছে তোর আসতে একটু বিবেকে বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। এসে ছাদে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। মাফি আবার আমাকে ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর মাফি আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে, নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে। আর নিজের আপনজনের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার, এই শহর থেকে অনেক দূরে চলে যাব। চাইলেও কেউ আমাদের খুঁজে পাবে না। সারা রাত এভাবে ছাদেই কাটিয়ে দিলাম। মাফির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়ালই করিনি। সকালে নিচে চলে আসলাম। এসে সোজা মায়ের রুমে চলে গেলাম। দেখি মা বসে আছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? কেন এমন অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। সেদিন মাপি তোমাদের নামে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিল, তাই আমি রাগের মাথায় মাপির সাথে এমন ব্যবহার করি। চাইলে তুমি আমাকে মারতে পারো, আর যদি না শাস্তি দাও তাহলে তুমি একবার বলো যে এই বাড়ি থেকে চলে যেতে। আমি সব কিছু ছেড়ে চলে যাব, আর কোনোদিনও তোমার এই শয়তান ছেলের মুখ দেখতে হবে না। তোর সাথে আমার কোনো কথা নেই। আমি আগেই বলেছি, আমার ছেলে সেই দিনই মারা গেছে আমার কাছে, যেদিন সে ওইরকম একটা নোংরা কাজ করেছিল। আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নেই। তুই যেখানে পারিস সেখানে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে মা, আমি আর কোনোদিনও তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। তখন এই শয়তানটার চেহারা তোমাকে আর দেখতে হবে না, আর আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না মা। আমি মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকে দেখি মাফি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিস যাওয়ার জন্য, যাতে মাফির ফ্রেশ হওয়ার আগে আমি অফিসে চলে যেতে পারি। মাফির বাথরুম থেকে বের হওয়ার আগেই আমি অফিসে চলে আসলাম।
বাইরে থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিস করে বিকেলে যখন ছুটি হলো তখন ভাবলাম এখন বাসায় গেলেই মাফি মা হয়তো আমাকে দেখে আবার বিরক্ত হতে পারে, তাই একটু পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় রাত 12টা বেজে গেল। তারপর বাসায় আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ মাফি আমাকে দেখলে আবার রাগ করবে, আবার মাঝরাতে আমি কিছু করব ভেবে সারা রাত জেগে থাকতে পারে, আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 1 মাস চলে গেল। এই 1 মাসে আমি কারোর সাথে কথা বলিনি, মানে কেউ আমার সাথে কথা বলেনি, শুধু বাবাই কথা বলতো আমার সাথে। আর কথা বলবে কিভাবে, আমার সাথে এখন কারো দেখাই হয় না। খুব সকালে উঠে অফিসে চলে যাই আর ফিরি অনেক রাতে, তাই কারোর সাথে দেখা হয় না। আর যদিও ভুল করে মা অথবা মাপির সামনে চলে আসি তখন আমি মাথা নিচু করে চলে যাই। আর এই 1 মাস আমি কোনোদিনও বাসার কোনো খাবার খাইনি, হয়তো আমার জন্য রান্না করা বন্ধ করে দিয়েছে। একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ আর সকালে বাসা থেকে বের হতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। যেই রুম থেকে বের হব তখন দেখি মাফি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাফিকে এক সাইডে করে চলে আসতে যাব, তখন দেখি মাফি আমাকে কি বলতে চাইলো। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য। তাছাড়া মাফি আমার সাথে কেনই বা কথা বলবে, তাই আমি অফিসে চলে আসলাম। সারাদিন অফিস করে অফিস শেষে ফলের দোকানে গিয়ে অনেক ফল, মাদার হরলিক্স সব কিছু কিনলাম। কিনে বাবার কাছে গেলাম। বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম এগুলো মাফিকে দিতে। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বাবা সব কিছু জানে যে মা আর মাফি আমার সাথে কথা বলে না, কিন্তু বাবা কিছু বলতে পারে না, কারণ দোষটা তো আমারই ছিল। তারপর অফিস শেষ করে রাত 11:30টায় বাসায় আসলাম। দেখি সব রুমের লাইট অফ, মানে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি মাফি আমার রুমে খাটের ওপরে বসে আছে। আমি মাফিকে দেখে কিছুটা ভয় পেলাম। মাফি, তুমি এখানে কেন? সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে ডাকতে পারতে, তুমি কষ্ট করে কেন এলে? আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি, কত গালাগালি দিয়েছি। আর সেই মানুষটা আমার সাথে কোনোদিন খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর কোনোদিন রাগ পর্যন্ত করেনি। মাফি, কি ভাবছো তুমি? কোনো সমস্যা হয়েছে? আর আমি তো বাবার কাছে সবকিছু কিনে দিয়েছি। কোনো কিছু কিনতে ভুলে গেলে বলো, আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো। আমার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। না, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। আপনি রাতে কিছু খেয়েছেন? মনে হয় কিছু খাননি, চলেন আপনাকে খাবার দিই। আমি মাফির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। মাফি আমাকে খাবার জন্য বলছে, খুব অবাক হলাম। আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। আর এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি, আর এখন না ডাকলেও চলবে। তুমি যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেদিন রাতে আপনাকে ওভাবে দেখে খুব ভয় আর রাগ উঠে গিয়েছিল, তাই আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। এখন আর ওগুলো নিয়ে আমি আর ভাবি না, সবকিছু অভ্যাস হয়ে গেছে, এখন আর মন খারাপ হয় না। তাই বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম। আর মাফি মুখটা মলিন করে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, মাফি এতদিন পরে আমার সাথে কথা বলল, খুব ভাল লাগছে। মাফি তাহলে আমাকে ফিল করতে শুরু করেছে। কিন্তু আগেকার কথা মনে পড়তেই সবকিছু অন্ধকার হয়ে গেল। মাফির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তেই আবার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে যখন তার ছেলে বলেই মানে না, তখন এখানে আমি থাকবোই বা কেন? তাই সবকিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব, তখন আবার মাফি আমার রুমে আসলো। আমি সেদিকে কোনো খেয়াল না করে বললাম, এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো, আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দেবো। না মানে, আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান কেন, তাই জানতে আসলাম। আর সকালের নাস্তাটুকু করেন না। বাবা তো যায় সকাল 9টার সময়, তাহলে আপনি এত সকাল সকাল যাচ্ছেন কেন? আমি তোমায় বলেছি না, আমার খাবার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। এই 1 বছর যেভাবে খেয়ে এসেছি, ঠিক এভাবেই সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিস যাই কেন, সেটা তুমি ভালো করেই জানো। তোমাকে আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আমার এই চেহারা যেন তোমাকে আর না দেখায়, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। আবার দেখি মাফি মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা মাফি আমার কাছ থেকে আশা করেনি।
আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে। নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা হয়েছে। হিয়াত মাফি আমার জন্য তৈরি করেছিল। আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে, এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি রিসিভ করলাম। একটা আননোন নম্বর থেকে ফোন এসেছে। কোনো কাজ নেই তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমি মাফি বলছি। আপনি দুপুরের লাঞ্চ করতে বাসায় আসছেন না? আসলে মাফি আমাকে এই প্রথম ফোন দিলে তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারেনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে মাফি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলেছে। আমি বাইরে থেকে লাঞ্চ করে নিয়েছি। আর আমি লাঞ্চ করেছি কি না করেছি তা কেউ না ভাবলেও খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজখবর রাখেনি, তাই এখন খোঁজখবর না রাখলে আমি না খেয়ে মরবো না। তাই বলে আমি ফোন রেখে দিলাম। আর ভাবতে থাকলাম হঠাৎ করে মাফি এত চেঞ্জ হলো কিভাবে, বুঝলাম না। সকালে নাস্তা করেছে কিনা, দুপুরে লাঞ্চ করেছে কিনা সব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? হয়তো আমার ওপর হালকা করুণা হচ্ছে, কিন্তু আমি কারো ওপর করুণা হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একবারের জন্য কেউ খোঁজখবর নেয়নি। তাই এতদিন যখন খোঁজখবর নেয়নি, তখন এখন নেওয়ার কি দরকার? তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। তারপর আবার অফিসে কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হয়ে গেলে আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার পর বাসায় যাওয়া যায়। রাত 9টা বাজে। আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। সে সময় আবার আমার ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি মাফি ফোন দিয়েছে। আমি কেটে দিলাম। এভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? আপনি বাসায় আসবেন না? দেরি আছে বাসায় যাওয়ার। না মানে আমার আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। তারপর 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরনো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এসব খাইলে শরীর খারাপ হয়? আমি চমকে উঠলাম পেছনে তাকিয়ে। দেখি মাফি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়েই বেঁচে আছি। তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওটা ফেলে দিন। কাশি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দিন। দেখলাম মাফি এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম। কারণ মাফিকে যে আমি এখনো অনেক ভালোবাসি, আর তার মধ্যেই গড়ে উঠেছে আমার বাবুটা। তাই সিগারেট ফেলে দিয়ে মাফির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখা তো তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও। আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। কারণ আমি তো একটা অমানুষ, আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। মাফি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে। মনে হয় এখনই কেঁদে দেবে। চোখে পানি জমা হচ্ছে। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দাও। তুমি কেন মাপ চাইছো? তোমার কোনো দোষ নেই। সব দোষ তো আমার। কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ। আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো এতটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশাও করনি। যা হবার হয়ে গেছে। তুমি এখন ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে। শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য সুখী করে দেব। যাও, এখন অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জাগলে শরীর খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি মাফির দিকে তাকিয়ে দেখি মাফি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছুই নেই, কারণ এই কথাগুলো মাফি একদিন আমাকে বলেছিল। তারপর আমি আর একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে আসলাম। আর মাফি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন আবার একই সময় বের হয়ে গেলাম অফিসের জন্য। লাঞ্চের সময় আবার মাফি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমিও লাঞ্চে বাসায় আসি। কিন্তু আমি যাইনি, কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে। আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি।
কিছুক্ষণ পর মাফি আবার ফোন করলো। কি ব্যাপার, আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম, আপনি কেন আসলেন না? আমি দুপুরে এখন খাই না, না খাওয়ার অভ্যেস হয়ে গেছে, আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যেসে পরিণত হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো। তারপর আমি ফোন বন্ধ করে নিজের কাজ করতে থাকলাম। অফিস শেষে আবার আমার আর একটা চাকরি করতে হবে, সেটা হলো সময় নষ্ট করে কিভাবে 12টা পর্যন্ত বাইরে থাকা যায়। আজ আর ফোন করিনি, ঠিক 12টার সময় বাসায় পৌঁছালাম। রুমে ঢুকতে দেখি মাফি হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন আপনি? কেন? এই অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি? তোমাকে বলেছি না বেশি রাত জাগতে হবে না, তারপরও কোনো রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না, যাও ঘুমিয়ে পড়ো। মাফি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে। আমার দিকে চোখের কোণে পানি জমতে শুরু করেছে। মাফি চোখ মুছে বলল, না আসলে ডেলিভারির আর তো বেশি সময় নেই, আর 1 মাস সময় আছে, তাই বলছিলাম কি এই 1টা মাস আমার রুমে ঘুমাবেন। কেন? তোমার রুমে কেন? আর তাছাড়া একটা জানোয়ার তোমার রুমে থাকলে তোমার সমস্যা হবে তো? না, কোনো সমস্যা হবে না, আরও ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারি পেইন উঠে যাবে, আর রাতে কখন কি লাগে, যদি ঠিক মতো নিতে না পারি তাই, আর যদি পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয় তাই। এবার আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপর অন্য কেউ। তাই মাফির সাথে মাফির রুমে চলে আসলাম। মাফি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে মাফির ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম। পরের দিন এভাবে সারাদিন কাজ করে রাতে মাফির রুমে সোফায় শুয়ে আছি। তখন মাফি বলল, আচ্ছা, আমাদের বাবু হলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে? শুধু আমার সন্তান, ও কারো না। আমার সন্তান, আমার যেটা ভালো লাগবে সেই নাম রাখবো। তোমার এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে, এখন ঘুমাও তুমি। মাফি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে পরে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় 1 মাস। এই 1 মাসে মাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার ওপর অধিকার কাটানো শুরু করেছে। কিন্তু আমি মাফিকে কোনো সুযোগই দিতাম না। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপ করে চলে আসতাম। এতে মাফি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দেবে, আমি ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় ফোন রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করছি, তখনই বাবা আমার কাছে দৌড়ে আসলো আর বলল যে মাফিকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে। তাই আমি আর বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। মাফিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে, আর মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল আমার ছেলে হয়েছে, আর মাফিও নাকি ভালো আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়া যে কী আনন্দ, আর কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারেন, কিন্তু সবাই প্রথমে নিজের বউয়ের কথা জানতে চায়। আর আপনি নিজের ছেলেকে একবারও জিজ্ঞাসা করলেন না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হেসে কেবিনে চলে গেলাম আর আমার সন্তানের কাছে গেলাম। নিজের ছেলেকে দেখে কেমন যেন নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশের বেডে মাফি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথাই নেই, আবার শুধু আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা বাবার পাশে গিয়ে বসলো, আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমি এখনো আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর মাফি বলল, আমাদের ছেলেকে আমার কাছে দাও, আমি তো এখনো ভালোভাবে দেখতে পারিনি। আমার এবার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা শুধুই আমার ছেলে, এর বাবাও আমি, মাও আমি, মনে থাকে যেন। আর কোনো অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কিভাবে? তুমি একদম ওকে স্পর্শ করবে না, আমার ছেলেকে আমি দেখে রাখবো। তাই বলে আমি মাফিকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে আসলাম। মাফি কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগেই চলে এসেছি। অবশ্য মাফি আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে 1000 গুণ কষ্ট আমি পেয়েছি। পুরো 1 বছর আমার কষ্ট তিলে তিলে আমাকে শেষ করে দিয়েছে। তারপর বাইরে এসে সব কিছু ঠিকঠাক করে নিলাম। চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। তারপর আমার যা যা লাগে সব কিছু যাবতীয় জিনিস নিয়ে প্যাক করে নিলাম, আর 2টো চিঠি লিখলাম, একটা মায়ের জন্য আর একটা মাফির জন্য।
আজ রাতেই আমি সব কিছু ছেড়ে আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তারপর আমি দুপুরের পরে আবার হাসপাতালে গেলাম। গিয়ে দেখি মাপির পাশে আমার বাবুটা চুপটি করে শুয়ে আছে। এতে আমার রাগটা আরও বেশি বেড়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে মাপের পাশ থেকে আমার ছেলেটাকে তুলে নিলাম। এই, তোকে না আমি মানা করেছি আমার ছেলেকে স্পর্শ করতে, তাও তুই কেন ধরেছিস? তুই কি ভুলে গেছিস আগের কথা? তুই কি বলে গালাগালি দিয়েছিলি আমার আর আমার ছেলেকে সব ভুলে গেছিস? তারপরে তুই কিভাবে ওকে করে নিস? হ্যাঁ, প্লিজ আলমগীর, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা মা হওয়া যে কত আনন্দের তা আমি জানতাম না। প্লিজ আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যা বলবে আমি সব শুনবো, তবুও আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। কেন? সেদিন মনে ছিল না যেদিন আমার ছেলেকে আর আমাকে জানোয়ার বলছিলিস, রাস্তার কুকুর, অমানুষ বলে গালাগালি দিয়েছিলিস? তুই তো আমার ছেলেটাকে গালাগালি দিয়েছিস, কিন্তু তার বয়স মাত্র তখন 2 মাস ছিল। তার তখন জন্ম হয়নি, তুই তখনও গালাগালি দিয়েছিস। কোনো মাই তার নবজাতক ছেলেকে এভাবে গালাগালি দিতে পারে না। তাই এর প্রতি তোর কোনো অধিকার নেই, মনে থাকে যেন। তাই বলে আমি ছেলেকে নিয়ে বাইরে একটা চেয়ারে বসে পড়লাম, আর এদিকে মাপি অযোধ্যায় কান্না করতে থাকলো। তারপর বিকাল হতে দেখি মা বাবা চলে আসলো হাসপাতালে। আমার ছেলেকে নিয়ে এভাবে বাইরে বসে থাকতে দেখে বাবা আর মা আমার কাছে আসলো। কি রে, কি হয়েছে? আমার দাদু ভাইকে নিয়ে বাইরে বসে আছিস কেন? ভিতরে গিয়ে বস। বাবা, আমাকে ক্ষমা করবেন, আমার ছেলেকে আমি দেখতে পারবো। মা বা মাফি আমার ছেলের ওপর কোনো অধিকার না দেখালে খুশি হব। দেখ বাবা, এতদিন যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর তোরা। আর তাছাড়া এখন তোরা 2 জন না 3 জন। বাবা, তুমি কি ভুলে যেতে বলছো? আমার জীবনের সবচেয়ে খারাপ কষ্টকর 1 বছর ভুলে যাব? কোনোদিনও সম্ভব না বাবা। এতদিন আমাকে যেমন অবহেলা করে এসেছে, তেমন আমি চাই না আমার ছেলেটা সবসময় আমার মতো অবহেলা নিয়ে বড় হোক। বাবা, তোমার আমার আর আমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু মায়ের শরীরের দিকে খেয়াল রাখবে। তাই বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে আসলাম। তারপর সারা দিন বাইরে কাটিয়ে দিলাম। আমার চট্টগ্রামের বাস রাত 11:30টায়। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি মাপি ঘুমিয়ে আছে, আর তার হাতের পাশে আমার বাবুটা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে কোলে নিয়ে তারপর সেখানে একটা চিঠি রেখে আমার ছেলেকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমার মায়ের জন্য যে চিঠিটা, সেটা মা কাল সকালে পেয়ে যাবে। তারপর আমি ব্যাগ নিয়ে বাসে উঠে পড়লাম, আর মোবাইলের সিমটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজ সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। হয়তো কোনোদিন আর ফিরে আসবো না আমার প্রিয় শহর মুন্সিগঞ্জ। খুব কষ্ট হবে মা বাবাকে ছেড়ে, কিন্তু কি করব? আমার মা আমার সাথে 1 বছর কথা বলেনি, শুধু অবহেলা পেয়েছি। আর মাপিকে তো আমি ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সব কিছু ভুলে আবার নতুন করে মাপির সাথে সংসার শুরু করব। কিন্তু মাপি আমার নবজাতক বাচ্চাকে অবহেলা করছে। তার তো কোনো দোষ ছিল না। তাই আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করতে। পরের দিন সকালে মাপি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই, আর সেখানে একটা চিঠি রাখা আছে। এদিকে সকালে মায়ের কাছে একটা চিঠি পৌঁছে দিল একটা অচেনা ছেলে। মা চিঠি পড়তে লাগলো। মা, তুমি যখন আমার চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি নতুন করে জীবন শুরু করতে। মা, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মানিয়ে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের কাছ থেকে অবহেলা পেয়েছি, সেটা আমি সহ্য করতে পারতাম না মা, জানো। খুব কষ্ট হতো মাঝে মাঝে, মনে হতো এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাই। কিন্তু আমি আমার ছেলের জন্য নিজের ক্ষতি করিনি, কারণ আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার মতো আমার ছেলেটাকে এমন অবহেলা নিয়ে বড় হতে হতো। আর আপনজন অবহেলা করলে কতটা কষ্ট হয় শুধু আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সেই 1 বছর আগে মারা গেছি, তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমার এই পাপী নোংরা চেহারা তোমাকে আর দেখতে হবে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও মা। ইতি, তোমার অবহেলার পাত্র। মা চিঠিটা পড়া মাত্রই কান্না শুরু করে দিল, আর তাড়াতাড়ি উঠে হাসপাতালে যেতে লাগলো। এদিকে হাসপাতালে আলমগীরের দেওয়া চিঠি পড়তে থাকলো। আর মাফিকে উদ্দেশ্য করে যে চিঠিটা লিখেছিলাম সেটা হলো, মাফি, তুমি হয়তো জানো না তোমাকে
আগে 2 বছর যেভাবে ভালোবাসতাম ঠিক সেভাবে এখনও ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। মনে করেছিলাম জেল থেকে বের হয়ে আবার তোমাকে বিয়ে করে দুজনে সুখী থাকব, কিন্তু বিয়ে হলো, আমরা সুখী হতে পারলাম না। তুমি যদি চাইতে তাহলে আমাদের সংসারটা আজ অন্যরকম হতো, কিন্তু তুমি চাওনি, কারণ আমি যে একটা অমানুষ জানোয়ার, তাই না? তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে কোনো অমানুষের বাচ্চা ধারণ করতে পারবে না, কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার ছেলেটাকে তোমার গর্ভে ধারণ করেছ। আর তুমি যেদিন আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিলে সেদিন জানো কত কষ্ট পেয়েছিলাম। আর তুমি কি বলেছিলে? আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। মাফি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্যি কথা বলে? আর তাই সেদিন তুমি যা বলেছো হয়তো সব সত্যি, আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম। আজ সেই জীবন থেকে আমি চিরদিনের জন্য আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে তোর মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না, তাই আমি তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলেকে আর কোনোদিনও অমানুষ বলে গালাগালি করবে না। তুমি পারলে যত খুশি গালাগালি দিও আমাকে। আমার ছেলেটাকে আমি কেমনভাবে গড়ে তুলবো জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করব না যেভাবে তোমরা আমাকে করেছো। তাই আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি কোনো এক অজানা শহরে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ইতি, একটা অমানুষ। মাফি আমার চিঠি পেয়ে পাগলের মতো কান্না করতে থাকলো আর আলমগীর বলে চিৎকার করতে থাকলো। তখনই মা আসলো রুমে। আমার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকলো আর বারবার আমাকে ফিরিয়ে আনার জন্য চিৎকার করে কান্না করতে থাকলো। আর এদিকে আলমগীর তার ছোট ছেলেকে নিয়ে এক অচেনা শহরে চলে আসলো। কাউকে চেনে না, কোথায় থাকবে আলমগীর নিজেই জানে না। পরের দিন আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে আছি। আমি হালকা নাস্তা করে আমার ছেলের জন্য দুধ কিনে তাকে কষ্ট করে খাওয়ালাম। অনেক হয়েছে, এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। তাই আমার ছেলের নাম আবদুল্লাহ আল সামি রাখলাম, কিন্তু আমি তাকে সামি বলেই ডাকবো। আপনারাও ডাকতে পারেন সামি বলে। তারপর দোকানে আর কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, তাই কাউকে চিনি না, আর থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মাও নেই। আমি তার মা, আমি তার বাবা। তারপর দোকানদার কি যেন ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশে একটা ছোট বাড়ি আছে, আপনাদের দুজনের থাকার জন্য বেশ ভালো জায়গা। আমি দোকানদারের কথা শুনে বেশি খুশি হলাম। আমি আর কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে গেলাম। তারপর তিনি আমাকে বাসাটা দেখিয়ে দিয়ে চলে গেল আর বলল, আমার বাড়িটা পাশেই, আমি আমার মেয়েকে বলে যাচ্ছি আপনার যা যা লাগবে সব কিছু যেন সে দেখে নেয়। আর কোনো সমস্যা হলে আমার মেয়েকে বলবেন। দোকানদার তাই বলে চলে গেল আর আমি ঘরটা একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিলাম, মানে ঘর গোছানোর কাজ। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে আসলো রুমে। ও, আপনি তাহলে তিনি যার কথা বাবা বলে গেল। তার মানে ইনি দোকানদারের মেয়ে হবে হয়তো। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, তবে গরিব বলে বেশি সাধারণভাবেই চলাফেরা করে, তাই সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে না। জি, আমি এই ঘর ভাড়া নিয়েছি। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই আপনাকে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলেই চলবে। আরে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন আমি দেখিয়ে দেব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলে খুশি হব। ও আচ্ছা, নাম ধরেই রাখবো। তখনই স্বামী কেঁদে উঠল আর তানিমা বলল, এখানে একটা বাচ্চা কান্না করছে কোথায়? আমি তাড়াতাড়ি গিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নামগন্ধই নেই। এই বাচ্চাটা কার বাচ্চা চুরি করে নিয়ে আসছেন? বলেন কার বাচ্চা, নইলে আমি কিন্তু লোকজন ডাকবো আর বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী। আমি বাচ্চা চুরি করতে যাব কেন? এটা আমার ছেলে, আমি ওর বাবা, আর আমি কোনো বাচ্চা পাচারকারী না, বুঝলেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের মা নেই, সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন থেকে আমি ওর মা, আমি ওর বাবা। ও, তা আগে বলবেন তো। আর বাচ্চাকেও এইভাবে কোলে নেয়? দেন, আমার কাছে দেন। তাই বলে তনিমা আমার কাছ থেকে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নিল আর স্বামীর কান্না থেমে গেল। আসলে বাচ্চাদের মায়ের কোলেই বেশি মানায়। আচ্ছা, আপনি ঘরটা গোছান, আমি আপনার ছেলেকে দেখছি। তাই বলে তনিমা স্বামীকে নিয়ে বাইরে চলে গেল আর আমি ঘরটা গোছানো শুরু করলাম।
ঘর গোছানোর শেষে আমি বাইরে গিয়ে দেখি স্বামী তনিমার কোলে ঘুমিয়ে পড়েছে। দেখে খুব ভালো লাগলো, কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতেও পারেনি। দেন স্বামীকে আমার কাছে দেন, রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে, আমি নিয়ে যাচ্ছি, চলেন। তারপর তনিমা স্বামীকে বিছানায় রেখে চলে আসবে। তখন বলল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আলমগীর হাসান, আমাকে আলমগীর বলে রাখলেই হবে। ও আচ্ছা, দুপুরে আমাদের বাসায় খাবেন, বাবা বলে গেছে যেন দুপুরে খাবার আমাদের বাসায় খান। আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম, আর কিছু টুকটাক কাজ করে নিলাম। আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম। এখন আপাতত এই টাকা দিয়ে চলতে হবে, আর কিছুদিনের মধ্যেই একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু আমি চাকরি করতে গেলে স্বামীকে দেখবে কে? তারপর আমি দুপুরের সময় বসে আছি, তখনই তনিমা আমার জন্য খাবার নিয়ে আসলো, আর স্বামীর জন্য ফিডারে করে দুধ নিয়ে আসলো। আপনি আবার কষ্ট করে নিয়ে আসলেন কেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম। তা কি করে হয়, আপনি তো আমাদের মেহমান, তাই আপনার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমার। তারপর আমি তনিমার কাছ থেকে দুধের ফিডারটা নিয়ে স্বামীকে দুধ খাওয়াতে যাব। তখন তনিমা বলল, এইসব কাজ আপনাদের না, এইসব কাজ আমাদের, তাই আপনি খেয়ে নিন, আমি স্বামীকে দুধ খাওয়াচ্ছি। তারপর আমি দুপুরের খাবার খেতে লাগলাম, আর তনিমা স্বামীকে কোলে তুলে খুব যত্ন করে খাওয়াতে লাগলো। মনে হচ্ছে স্বামী তার মায়ের কোলে দুধ খাচ্ছে, আর তনিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কোলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে। এভাবে চলছিল আমাদের দিনগুলো। এখন আমার থেকে তনিমা স্বামীকে বেশি খেয়াল করে, খুব আদর করে স্বামীকে। স্বামী যেন তার নিজের মাকে পেয়েছে। আর তনিমা আমাকেও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, তনিমার মা বেঁচে নেই। তনিমার বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে, আর তনিমা সারাদিন স্বামীকে নিয়ে পড়ে থাকে। আমি কিছুদিন ধরে ভাবছি আমি একটা চাকরি করব, কারণ বাড়িতে বসে থাকতে সবসময় ভাল লাগে না। আর এখন স্বামীকে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ স্বামীর দেখাশোনা করার জন্য তনিমা আছে। কারণ আমার থেকে তনিমা স্বামীকে বেশি দেখাশোনা করে। প্রায় সবসময় স্বামী তনিমার কাছেই থাকে, আর তনিমা কেমন যেন সবসময় আমাকে কেয়ার করে, সবসময় খোঁজ খবর নেয়, কখন কোনটা লাগবে সব কিছু তনিমা নিয়ে আসে। তারপর আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই, আর পরশু চাকরিতে জয়েন করে নেই। তনিমা শোনো, বলছি আমি একটা চাকরি পেয়েছি, আর ভাবছি চাকরিটা করব, কিন্তু স্বামীকে দেখে রাখবে কে? তাই তাই তুমি যদি স্বামীকে একটু দেখে রাখতে। তো আমাকে বলছেন কেন? যান না, চাকরি করেন। আর এতদিন স্বামীকে মনে হয় অন্য কেউ দেখে রেখেছে, যে আজ আমাকে বলতে এসছেন। এতদিন অন্য মানুষই দেখে রেখেছে, আমি না হয় এখন দেখে রাখবো। আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার থেকে তো তুমি ওকে বেশি দেখাশোনা করো, তাই তোমাকে একটু বললাম। এখন তো আমি সেই সকালে যাব আর ফিরতে সন্ধে হয়ে যাবে, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, স্বামীকে আমি ভালোভাবে দেখে রাখবো। আর স্বামী তো আমারই ছেলে নাকি? কি বললে? স্বামী তোমার ছেলে মানে? কই, কখন বললাম? আমি তো বললাম সে তো আমার ছেলের মতোই। ও ঠিক আছে। কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যেন সবসময় মনে মনে কী সব বলে, আর কেমন সবসময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এটা যে কোনোদিনও সম্ভব না, কারণ আপনারা তো সবই জানেন, কিন্তু তনিমা তো আর জানে না। তবে আমি বুঝতে পারছি তনিমাকে ছাড়া স্বামীকে লালন পালন করা সম্ভব না। আর তনিমা কেমন যেন স্বামীকে নিজের ছেলের মতো দেখাশোনা করে। আর তনিমা মেয়েটা অনেক ভালো, কোনো অহংকার নেই তার মধ্যে। তারপর আমি অফিস জয়েন করলাম। তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সব কিছু গুছিয়ে দেয়। সকালে উঠে নাস্তা তৈরি করে দেবে, তারপর সন্ধ্যার পর নিজের স্বামীর মতো করে রাতের খাবার নিয়ে অপেক্ষা করে। কিন্তু তনিমা যা ভাবছে তা কোনোদিনও হবার নয়। তনিমাকে আমার সব কিছু বলতে হবে, নইলে পরে অনেক বড় সমস্যা হতে পারে। তাই ভাবলাম তনিমাকে সব কিছু বলে দেব। আমি সকালে অফিসে যাচ্ছি, তখন তনিমার বাবা আমাকে ডাক দিল। আমি তনিমার বাবার কাছে গিয়ে সালাম দিলাম। তনিমার বাবা সালামের উত্তর নিয়ে বলল যেন রাতে তাদের সাথে একসাথে রাতের খাবার খাই, আর কিছু কথা আছে, তাই রাতে এক জায়গায় কথাটা বলবে। আমি এত কিছু না ভেবে অফিসে চলে আসলাম। অফিস শেষে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে তনিমার বাবার সাথে একসাথে খেতে বসলাম। তখন তনিমার বাবা বলল, দেখো আলমগীর বাবা, তুমি যেদিন থেকে এখানে এসেছো তুমি দেখেছো আমার মেয়েটা কেমন। আর আমার মেয়েটা তোমার ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করে। তুমি তো সবই জানো।
আর আমার মা মরা মেয়ে, তাকে কোনোদিন কষ্ট দিইনি আমি। আর মেয়ের কষ্ট হবে বলে আমি আর বিয়েও করিনি। তুমি তো সবই জানো। আর স্বামীর জন্য একটা মা দরকার। আর তুমি কতদিন একা একা থাকবে? তাই বলছিলাম কি, আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও বাবা। খুব টেনশন হয় বাবা, বৃদ্ধ হয়ে গেছি তো, কখন কি হয়ে যায় বলা যায় না। আমি তনিমার বাবা হিসাবে বলছি না, আমি তোমার ভালোর জন্য বলছি। আঙ্কেল, কি বলছেন এসব? আর আমি তনিমাকে কোনোদিনও ওই চোখে দেখিনি। আর হ্যাঁ, তনিমা মেয়েটা অনেক ভালো, আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে, আর আমারও খুব যত্ন নেয়। কিন্তু এটা সম্ভব না। কথাটা বলার সাথে সাথে তনিমার দিকে তাকালাম, দেখি তনিমা অজর ধারায় কান্না করতে করতে বাইরে চলে গেল। তনিমা মনে হয় আমাকে ভালোবাসে, আর তনিমা মনে হয় আমার কাছ থেকে এ কথা আশা করেনি। তাহলে কেন তনিমাকে বিয়ে করতে পারবে না? কি সমস্যা বলো, আমি দেখছি। অনেক সমস্যা আছে আঙ্কেল, আপনি আবার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চাকে নিয়ে এই শহরে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, আর সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দেবেন না। তোমার একটা অতীত আছে? কই, তুমি আমাকে তো আগে বলনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকোবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম, আর আমার অতীতের পুরো কাহিনী বলতে থাকলাম। তারপর আমি আমার পুরনো অতীত সব খুলে বললাম। দেখি তনিমা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল, আর তনিমার বাবা কোনো কথা না বলে চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে আসলাম, দেখি আমার ছেলেটা ঘুমিয়ে আছে। আজ মা বাবা আর মাফির কথা খুব মনে পড়ছে। এত দিনে হয়তো মাফির অন্য কারোর সাথে বিয়েও হয়ে গেছে, কারণ মাফির কাছে তো আমি একটা খারাপ মানুষ ছিলাম। আর মা মনে হয় আমার উপর এখনো রেগেই আছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে স্বামীর পাশে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ তনিমা আমাকে নাস্তা করতে ডাকলো না, মনে হয় আমার উপর রেগে আছে। কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কি হবে? স্বামীর বয়স 8 মাস, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। প্রতিদিন তনিমা স্বামীকে তার কাছে নিজের মায়ের মতো দেখাশোনা করত। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি। তখনই তনিমা আসলো আর বলল, আপনি অফিসে চলে যান, স্বামীকে আমি দেখে রাখছি। আসলে কাল একটু দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই আপনার জন্য নাস্তাও তৈরি করতে পারলাম না। কাল থেকে আবার তৈরি করে দেব। আমি তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে, আর চোখ কিছুটা লালও হয়ে আছে। মানে সারা রাত কান্না করেছে মেয়েটা। তনিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানো উচিত ছিল না। যদি সেদিন সবকিছু বলে দিতাম তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করব বলো, আমি যে চাইলেও সবকিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে কিছু না জেনেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে আমি কোনোদিনও ভাবিনি, সবসময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আমার তনিমার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। মাফির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য। মাফি নিজের সন্তানকে অমানুষ বলে গালাগালি করে, আর তনিমা স্বামীর কিছু না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসা তার। আমি স্বামীর কাছে গিয়ে স্বামীর 2 গালে 2টো চুমু দিয়ে স্বামীকে তনিমার কোলে তুলে দিয়ে চলে আসলাম অফিসে। এভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, আর সবসময় তনিমার সাথে সবসময় দুষ্টুমি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গেছে যেটা পাওয়া সম্ভব নয় তা নিয়ে আধিক্যতা দেখিয়ে লাভ নেই। আর তনিমা স্বামীকে সবসময় কাছে রাখে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় আসলাম, তখন তনিমা স্বামীকে আমার কাছে দিতে আসলো। আজ স্বামী আমাকে মা বলে ডেকেছে, জানেন? তনিমা, তুমি সব জানো আমার প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো, আর আমি চাই না স্বামী তোমাকে মা বলে ডাকুক, কারণ তুমি তো আর সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবে না। আজ না হয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি চাই না স্বামী তার মায়ের জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন মানিয়ে নিলে খুব খুশি হতাম। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবেই চলে গেল আরও 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম
তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তনিমাকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব সব তনিমা শিখিয়ে দিয়েছে। এভাবে আরও কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অযোধ্যারায় কান্না করতে থাকলো। আমি কি বলে তনিমাকে সান্ত্বনা দেব কিছু খুঁজে পাচ্ছি না। সেই ছোট থেকে স্বামীকে কোলে তুলে নিজের হাতে খাইয়ে বড় করেছে। স্বাভাবিক কষ্ট হওয়ারই কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়দিন স্বামীকে আমি সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনও ছোট। তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে আমার খুব কান্না পেয়েছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করেছিল তনিমাকে না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট, সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে আমার অফিসে নিয়ে যাই। অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে, সবাই স্বামীকে দেখে রাখে, সবাই স্বামীকে আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানালো আমার ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস ঢাকাতে পোস্টিং করা হয়েছে। আমিও সব কিছু মেনে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগেই তনিমা কিভাবে যেন খবর পেয়েছিল আমরা একেবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি। সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে মধ্যে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরও 2 বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। আমি অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুইজন বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু, তুমি জানো স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে যায়। তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? ও আব্বু, বলো না আমার আম্মু কোথায়? আমি স্বামীর কথা শুনে অনেক অবাক হলাম, কারণ এই 5 বছরে স্বামী একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করেনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞেস করলো? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীরও তার মায়ের কথা মনে পড়েছে। বাবা, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আব্বু আমাদের উপরে কি করতে রাগ করেছে? আমি কি সত্য বলে খুব দুষ্টুমি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না। আমার পিচ্ছি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু, তুমি কি বলছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু, তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি, ঠিক সেভাবে আমাকেও আদর করতো। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? আমি আমার আব্বুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গেছে। তাহলে আমার আম্মুর কাছে কোনোদিন যাব না। কেন যাবে না তুমি তোমার আম্মুর কাছে? তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না, যাব না। আম্মু খুব খারাপ, অনেক পচা। আমার আম্মুর জন্য তোমার আব্বু আম্মু তোমার উপর রাগ করে চলে গেছে। পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আব্বু, আমি তোমার আব্বু আম্মুর কাছে যাব। কেন তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে না? আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর ওপর যেন আর রেগে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার ওপর আবার আম্মু আব্বু অনেক রেগে আছে। না আব্বু, আমি যাব, আর তোমার আম্মুর কাছে পা জড়িয়ে ধুয়ে মাপ চাইবো, যেন তোমাকে মাফ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব, ঠিক আছে বাবা? ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়ল। আর আমি ভাবতে থাকলাম আমারও অনেক মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। অনেকদিন মা বাবাকে দেখি না। তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সেই নিজের চির চেনা শহর যশোরে যাব। এতদিনে মনে হয় মাফি আর একটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। মাফি সুখে থাকলেই ভালো। আমি আর কারো প্রতি মায়া জন্মাতে দেব না। এক মাফিকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মা বাবার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কাউকে আসতে দেব না। তারপর পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই।
তারপর সকালে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল। আর আমারও অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 12টার সময় ঢাকা টু যশোর দুটো টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরেই নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে। অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনও আগের মতোই রয়েছে। এবারও বাড়িতে কোনো চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অজর ধারায় কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমারও 5 বছর পর মাকে দেখে চোখে জল এসে গিয়েছিল। আব্বু, তুমি কান্না করছো কেন? আর ইনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামীর ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই। আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে বললাম হ্যাঁ। এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল আর সারা মুখে মা চুমু দিতে থাকলো আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, বাবা আলমগীর, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট অবহেলা করেছি বাবা। আমাকে তুই মাফ করে দে। মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা মাফ চায়? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাকে ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর ওপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। আজ 5টা বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর ওপর। আমার উপর কি রাগ আর অভিমান করে আসো তুমি? যদি রাগ করে থাকো তাহলে আব্বুর মতো আমাকে মাফ করে দাও। না দাদু ভাই, তোমার ওপর আমার কোনো রাগ নেই, অভিমান নেই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? আচ্ছা, দাদু ভাই তাই বলবো। তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী ওপরে উঠে রুমে প্রবেশ করলাম। আর তখন আমি বেশ অবাক হলাম, মানে প্রচণ্ড রকম অবাক হলাম, কারণ আমি কোনোদিনও ভাবতে পারিনি মাফি এখানে থাকবে। হ্যাঁ, মাফিকে দেখি বিছানায় বসে আছে অন্যদিকে ফিরে। আমরা এসেছি হয়তো এখনো জানে না, কিন্তু মাফি এ বাড়িতে কেন? মাফিকে তো আমি মুক্ত করে দিয়েছি, তাহলে মাফি কেন এখনো এই বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে মাফি আমাদের দিকে ফিরল। আমাদের দেখে মাফির সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মাফি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। মাফি কিচ্ছু বলছে না, চোখের পানি টলমল করছে তার। মাফি এবার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর চিৎকার করে কান্না করতে থাকলো। মাফি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে আর আমার গালে, হাতে, মুখে সব জায়গায় চুমু খেতে লাগলো আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছিলাম নিজেই জানি না। কিন্তু আমাকে কি না বলতে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে। খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে চলে যেও না। আমি মাফিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কী সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম, এখন আর কাউকে ভালোবাসি না। মাফি আমার কথা শুনে যেন মনে হলো মাফির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাফি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না, তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হাসালে, তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা? যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে পড়েছিলাম, কোথায় ছিল তোমার ভালোবাসা? যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলা পেয়েছি। তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম আমার একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি?
শুধু কিছু সুন্দর সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কত কষ্টকর, কতটা অসহ্য, যা আমাকে ভিতর থেকে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারো প্রতি আমার কোনো টান নেই বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। মাফি এবার নিচের দিকে তাকিয়ে আছে, স্বামী দাঁড়িয়ে আছে। মাফি স্বামীকে দেখে আরও জোরে কান্না শুরু করে দিল। আর মাফি হাঁটু ভাঁজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়ল আর জড়িয়ে ধরল স্বামীকে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো আর 2 গালে চুমু খেলো। মাফির এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগটা চরমে উঠে গেল। মাফির সেসব বলা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি মাফির কাছ থেকে স্বামীকে সরিয়ে নিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের ওপর। কেন আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো? তাতে অধিকারের কি আছে এখানে? তোমার ছেলে, তাই না? কেউ একজন বলেছিল কোনো অমানুষের বাচ্চা আমার বাচ্চা হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিলে। আর আমি আর আমার ছেলে তো একটা অমানুষ। আর আমাদের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে, আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আমি আগে যে রুমে থাকতাম সেই রুমে চলে আসলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখত। আর এদিকে মাফি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে মাফি, কান্না করছো কেন? মা, আমি কি এতটাই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আলমগীর মনে হয় আগের কথা কিছুই ভুলতে পারেনি। এখনো মনে হয় তোর উপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেকে ভালোবেসে যাবি, দেখবি একদিন সব কিছু ভুলে তোর সাথে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। মা, বাবা এখনো আসেনি অফিস থেকে? এক্ষুনি চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি। এক্ষুনি চলে আসবে, তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে এসো। আজ খুব ভালো লেগেছে, আজ অনেক দিন পর একসাথে টেবিলে খেতে বসলাম। তারপর স্বামী তার দাদির কাছে গিয়ে বসলো আর আমি টেবিলে বসে প্লেট নিয়ে নাড়াচাড়া করছি। তখনই মাপি কিচেন থেকে সব কিছু নিয়ে আসতে থাকলো। মা মাফি, তুমি আলমগীরের পাশে বসে আলমগীরকে খাবার এগিয়ে দাও। তারপর যেই মাপি আমার পাশে বসলো আমি উঠে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেব, এখন খেতে ইচ্ছে করছে না। আর স্বামীকে খাইয়ে দিয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনও রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি মাফি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী মাফির কোলে বসে বসে খেলা করছে, আর মাফি মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। আমার মাফির কাজ দেখে মাথাটা পুরো গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন মাফি যতটা না আমাকে অবহেলা করেছে তার থেকে বেশি গালাগালি করেছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে মাফির কোল থেকে নিয়ে নিলাম। আপনাকে বলেছি না আমার ছেলের ওপর কোনো অধিকার দেখাতে আসবেন না? তারপরও কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আর আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চার কাছে কেউ আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পিছনে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে, আর এদিকে মাফি অঝোর ধারায় কান্না করতে লাগলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসছে। আমি বাইরে আসতেই দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর ভালো মতো জিজ্ঞেস করে বাবাকে রুমে নিয়ে গেলাম। বাবা, তোমার দাদা ভাই, আমার ছেলে স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পর এই এলাকাতে আসলাম। কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম।
আমি আর স্বামী রুমে বসে আছি, তখন মাফি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আর আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর এর আগে 1 বছর যখন আমার খাওয়ার কথা কেউ ভাবেনি, এখনও না ভাবলেই চলবে। আমি আগে যেরকমভাবে বাইরে খেতাম, এখনও বাইরেই খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। মাফি আর কিছু বলল না, কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। বাবা আলমগীর, তুই কি এখনো আমাদের উপর রাগ করে থাকবি বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে মাফ করে দে বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নিই। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আর তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মার কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মার চোখে হালকা পানি টলমল করছে। খুব কষ্ট হলো মায়ের চোখের পানি দেখে। মা কোনো দোষ করেনি, মাফির জন্যই তো মা আমাকে অবহেলা করত। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি মাফি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। মাফির চোখে পানি দেখলাম, কাঁদলে কাঁদুক, তাতে আমার কিচ্ছু করার নেই। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, মাফি আমাকে আগে দু চোখে দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাফির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি। হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মাফির উপর যে এখন আমার কোনো রকম ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর কষ্ট হয় খুব। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসে দেখি স্বামীকে সুন্দর পোশাক পরিয়ে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো আম্মু। আমার স্কুলের সব বন্ধুদের তাদের মা স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। খুব মন খারাপ হতো তখন। কিন্তু আব্বুকে যেই মায়ের কথা বললাম, তখন আব্বু বলতো আমার নাকি কোনো মাই নেই, আমার মা নাকি খুব পচা। আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু, তুমি তো অনেক ভালো আম্মু, তাহলে আব্বু ওরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ, পচা? স্বামীর কথা শুনে মাফির মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আলমগীরকে অনেক গালাগালি আর অনেক খারাপ ভাষায় কথা বলেছে। ভাবতেই চোখ দিয়ে দু ফোঁটা নোনা জল বের হলো। আমি আর দাঁড়িয়ে না দেখে মাফির সামনে চলে গেলাম। এই যে মিস ভদ্রমহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষকে স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর স্বামী তোমাকে না আমি বলছি, আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে কেন এখানে এসেছো? আর আমি বলছি না তোমার আম্মু নেই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে তো? আর আমি তোমার আব্বু আম্মু, মনে থাকবে তো? আব্বু, কিন্তু এই আম্মুটা বলেছে আমি নাকি তোমার আম্মু, তাই আমি আম্মু বলে দেখেছি। আর এই আম্মু আমায় অনেক ভালোবাসে আর আদর করে। আমি আম্মু আম্মু বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বলে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ স্বামীকে বকবেন না, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করে নিয়ে আসছি, আর ওকে কেন পাপে নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিল। তখনও সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল। এতটাই নিষ্পাপ ছিল যে তার তখনও জন্ম হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ, পাপী, জানোয়ার বলে স্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে মাফি এবার মাথাটা নিচু করে জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম উপরে। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু বাবার অফিসে যাব। আজ অনেকদিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে যাব নাকি সাথে নিয়ে যাব, এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিসে যাচ্ছি, স্বামী ঘুমিয়ে আছে, স্বামী জেগে গেলে তোমার কাছে রাখবে।
আর যেন কেউ ওকে স্পর্শ করে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু। বাবা আলমগীর, তুই এখনো পুরনো কথা ভুলতে পারিসনি? বাবা, আগের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর কষ্ট আর অবহেলায় কেটেছে। 5 বছর আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। একটা নিষ্পাপ শিশু তার জন্য 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে সব কিছু ভুলে যাব বলো মা? আমি এখনো আসতে চাইতাম না, শুধু স্বামী তোমাদের দেখবে বলে জেদ করেছিল, তাই এখানে এসেছি। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদের আবার বিরক্ত করছি, তাহলে একবার বলো, আমি এখান থেকে কালকেই চলে যাব চিরদিনের জন্য। না বাবা, যাস না তুই। যেভাবে থাকিস আমরা আর কিচ্ছু বলবো না, কিন্তু আমাদের ছেড়ে যাস না বাবা। আর কত কষ্ট দিবি এই মাটাকে? আমি কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম, যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর দুপুরে বসে আছি, লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর লাঞ্চ করার জন্য যেতে বলল, কিন্তু আমি যেতে চাইলাম না। শুধু স্বামীর জন্য বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে দেখি স্বামী আর মাফি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টুমি করছে। মাফি আমাকে আসতে দেখে মাফি স্বামীর থেকে দূরে সরে গেল। মনে হয় কিছুটা ভয় পেয়েছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। আমি চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মাফি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরের খাবার খেতে, সবাই নিচে বসে অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নেই, বাইরে থেকে খেয়ে নেব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার রান্না করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন তো। এতদিন কোথায় ছিল তোমার এসব ঢং? যত সব ঢং দেখে বাঁচি না। আর একটা কথা না আপনাকে বলা হয়েছে, স্বামীর থেকে দূরে থাকবেন, কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিনও সম্ভব নয়। আর বিকেলে আমি উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যেই কাজ করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। মাভি এবার দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আলমগীর, একবার আমাকে ক্ষমা করে দাও। আর কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাওয়ার আগে আমাকে খুন করে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। মাফির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো, কারণ মাফিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যাচ্ছে। তখন স্বামী আমাদের কাছে আসলো, আর স্বামী সোজা গিয়ে মাফির সামনে গিয়ে মাফির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তো তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেব। আর আব্বু, আম্মু তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর কথা বলছে, তোকে আমি ক্ষমা করে দিতে পারি। তাহলে তুই আমার জীবন থেকে 5টা বছর ফিরিয়ে দিবি বল, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি তোর কারণে। আমি 5 বছর মা বাবার থেকে দূরে থেকেছি, তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতিরত কান্না করেছি, কষ্টে বুক ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়? ভুলে দিতে পারবি? মাফি কোনো কথা না বলে ফ্লোরে বসে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে মাফির ওপর। যখন আমাদের ছেলে গর্বে ছিল তখন মনে ছিল না এসব কথা? যত সব আহ্লাদ দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারি। তারপর উকিলের সাথে সব কথা বলে বাইরে চলে আসলাম, কারণ স্বামীকে আবার বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি, তখন মাফি আসলো আমার রুমে। আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল, আপনি আসবেন না? না, আমি আর স্বামী বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আমরা কেউ ডিনার করব না। আর আপনাকে মানা করেছি, আমাদের ওপর কোনো রকম অধিকার ফলাবেন না।
তাও আপনার লজ্জা করে না? কেন বারবার নির্লজ্জের মতো আমার রুমে আসেন? হ্যাঁ, মাফির চোখ দুটো পানিতে টলমল করছে, এখনই মনে হয় পানি ছেড়ে দেবে। স্বামীকে কে কেন বাইরে খাবার খাওয়ালেন? ও তো এখনো ছোট, বাইরের খাবার খাইলে শরীর অসুস্থ করবে। কেউ একদিন আমাদের বলেছিল রাস্তার কুকুর, আর রাস্তার কুকুররা বাইরের খাবার খেলে কিচ্ছু হবে না। আর এই 5 বছর আমরা বাইরের খাবার খেয়েই বেঁচে আছি। তাই আপনি বেশি অধিকার না দেখিয়ে নিজের মতো থাকবেন, আর আমরা আমাদের মতো। মাফি এবার কান্না করে দিল, কারণ এখন তার বলার কিছুই নেই। কারণ এই কথাগুলো মাফি একদিন আমাকে বলেছিল। তাই মাফি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আব্বু, তুমি আম্মুকে সব সময় কাঁদাও কেন? তুমি জানো আব্বু, আম্মু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, জড়িয়ে অনেক আদর করে আমায়। আব্বু, আমরা এখানে সারা জীবন থাকতে পারি না, আর দাদু ভাইটা অনেক ভালো, খুব আদর করে আমাকে। না আব্বু, আমরা এখানে থাকবো না। যদি এখানে থাকি তাহলে তোমার কাছ থেকে আমাকে আবার আলাদা করে দেবে। আর তুমি কি চাও বাবা যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আমরা যে কদিন এখানে আছি সে কদিন আমি আম্মুর কাছে একটু আদর পেয়ে নিই। আমি স্বামীর কথা ভেবে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি করব? ছোট একটা বাচ্চা কোনোদিন মায়ের আদর পায়নি, এখন আমি তাকে তার মায়ের আদর থেকে দূরে সরিয়ে দিচ্ছি। বাবা, তুমি যত ইচ্ছে তোমার আম্মুর কাছে যেতে পারো, কিন্তু আমার এখান থেকে চলে যাবার পর কিন্তু আম্মুর জন্য কান্না করতে পারবে না। আচ্ছা, মনে থাকবে আব্বু। তাই বলে স্বামী এক দৌড়ে নিচে চলে আসে আর তার মায়ের কোলে উঠে পড়ে জড়িয়ে ধরে। কি হলো? আমার বাবাটা আজ আমার কাছে? কি ব্যাপার? তোমার আব্বু দেখলে যে আমাকে খুব বকবে। না আম্মু, আব্বু বকবে না, আব্বু তো তোমার কাছে আসতে বললো, আর তোমার কাছ থেকে যেন আদরগুলো নিয়ে নিই। স্বামীর কথা শুনে মাফি স্বামীকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুমু দিল। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দেবা? তুমি যখন খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে জানো। মাফি আর কিছু বলল না, কান্না করতে করতে 1 প্লেট খাবার নিয়ে এসে খুব যত্ন করে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষ করে মাফি স্বামীকে আমার রুমে দিয়ে আসতে গেল। ধন্যবাদ আপনাকে। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন? এই যে স্বামীকে আমার কাছে পাঠালেন তাই। আমার কোনো ইচ্ছে নেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো, আর আমরা আর 20 দিন মাত্র তো আছি। তাই স্বামী যেন সবসময় হাসি খুশি থাকে সেই জন্য আপনার কাছে পাঠিয়েছি। আপনি আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর আমরা আবার চলে যাব। আর আমি উকিলের কাছে গিয়েছিলাম, বলেছে 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। প্লিজ আপনি চলে যাবেন না, আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবু আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5টা বছর, প্রতিটা রাতে আপনার জন্য কান্না করেছি, আর সব সময় দোয়া করেছি যেন আপনি আর আমার ছেলে সুস্থ থাকেন। আমি আর কোনো প্রকার অধিকার দেখাবো না, তবু আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি আর কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এসে মাফির বলা কথাগুলো ভাবছি আর সিগারেট টানছি। তারপর রুমে এসে দেখি স্বামী ঘুমিয়ে পড়েছে। মাফি স্বামীর পাশে শুয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি রুমে আসার পরই মাফি বিছানা থেকে দৌড়ে গেল। এখন যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। কিছুটা করুণ সুরে তাকালো আমার দিকে আর বলল, আমি কি আজ স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না, আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন। শুধু এই কয়টা দিন আমাকে থাকতে দিন স্বামীর পাশে, আর তারপরে হয়তো আর কোনো দিন থাকা হবে না, যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয়। আর যাই হোক, সে জীবন রেখে আর লাভ নেই। কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর জানোয়ারের সাথে রাত থাকতে পারবেন? হ্যাঁ, যদি আপনার দুর্বলতার সুযোগ নেই। আর আপনি তো একদিন বলেছিলেন আমাকে। প্লিজ পুরনো কথা আর বলবেন না, খুব কষ্ট হয় পুরনো কথা মনে পড়লে, যা আমার মনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। মাফি স্বামীর পাশে শুয়ে পড়ল, আর আমি সবাই শুতে যাব। তখন আপনি সোফায় যেতে চাচ্ছেন কেন? বিছানায় আসেন। বিছানায় ঘুমালে আবার আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তার থেকে আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমোচ্ছি। মাফি কিছু না বলে বিছানায় ঘুমিয়ে পড়ল। মাফির খুব কষ্ট হচ্ছে। এতদিন আলমগীরের জন্য অপেক্ষা করলো যে আলমগীরকে ভালোবেসে আবার সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু আলমগীর তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আলমগীর ভাবছে, মাফি এখন আর আগের মতো নেই। মাফি অনেক চেঞ্জ হয়ে গেছে, সবসময় আমার পাশে থাকতে চাই, কিন্তু আমি আসতে দিইনি। মাফি মনে হয় আমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে।
পরের দিন আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি স্বামী মাপিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মাপির চোখ দুটো ফুলে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলোভাবে মাপির মুখের ওপর পড়েছে। খুব মায়াবী লাগছে মাপিকে। আর স্বামী যেন মনে হয় সব থেকে বেশি সুখী, কারণ স্বামী তার মায়ের বুকে পরম যত্নে ঘুমিয়ে আছে। খুব ভালো লাগছে দেখে মা ছেলের ঘুমন্ত চেহারা। আমি বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর মাপি দুজনে দুষ্টুমি করছে। আমাকে দেখে মাপি চুপ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে থেকে হালকা নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মাপি, মা আর স্বামী তিনজনে বেশ আড্ডা দিচ্ছিল। বাবা আলমগীর, সকালে নাস্তা না করে কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম নাস্তা করতে, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করবি? আমি তো তোর জন্য নাস্তা তৈরি করেছি। এই বাড়িতে আমার জন্য আবার নাস্তা তৈরি হলো কবে থেকে? এমন করে কেন বলছিস বাবা? মানুষ মাত্রই তো ভুল করে, তাই বলে তুই আমাদের ক্ষমা করে দিবি না? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর বাইরের খাবার খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই বাসার খাবার ভাল লাগে না। আমি এই বলে রুমে চলে আসলাম। এভাবেই কেটে গেল 20 দিন। এই 20 দিনে মাফি আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, তা মাফির আচরণে বুঝতে পেরেছি। মাফি এই 20 দিন প্রতিদিন আমার রুমে ঘুমাতো। মাফি আর স্বামী বিছানায়, আর আমি সোফাতে ঘুমাতাম। মাফি আমাকে আগের তুলনায় এখন বেশি কেয়ার করে। কাল বিকালে চলে যাব আমরা ঢাকাতে। কাউকে কিছু বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের কাছে। ডিভোর্স পেপার নিয়ে বাসায় আসলাম। কিছুক্ষণ পর মাফি আমার রুমে আসলো স্বামীকে নিয়ে। এই যে, এটা ধরুন, আপনার চির মুক্তির ডিভোর্সের পেপার, আর আমি বিকেলে রওনা দেব। আমার কথা শুনে মাপির হাস্যোচ্ছল চেহারাটা নিমেষেই মলিন হয়ে গেল, আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। প্লিজ, আপনি এমন কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। দরকার হলে আমাকে নিয়ে চলেন, অন্তত স্বামীর জন্য আমাকে সাথে করে নিয়ে চলেন। না, তা কোনোদিনও সম্ভব না, কারণ আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর চাইলেও সে অবহেলাকে মুছে ফেলা যাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমাকে রেখে যাবেন না। খুব ভালোবাসি আপনাকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আপনি যদি কোনোদিন ফিরে আসেন, তাহলে সেদিন শুনবেন স্বামী বলে এই পৃথিবীতে আর কোনো হতভাগা মা থাকে না। চিরদিনের জন্য চলে যাব না ফেরার দেশে, তখন আর কেউ বিরক্ত করবে না। মাফির এমন কান্না দেখে আমার বুকের ভিতর ভীষণ ব্যথা অনুভব করলাম। মাফি পাগলের মতো আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি মাফির থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম, আর ভাবতে থাকলাম এখন আমি কি করব। একদিকে মাফির ভালোবাসা, অন্যদিকে মা বাবা, আর স্বামীকে তার মায়ের থেকে বঞ্চিত করা। কি করব কিছু ভেবে পাচ্ছি না। আর যদি মাফি সত্যি সত্যি কিছু করে ফেলে, তখন স্বামীকে কি উত্তর দেব? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো। আমি আর কিছু ভাবতে পারছি না। ব্যাগপত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার সময় মা আর মাফি পাগলের মতো কান্না করছিল। কাউকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে আছি, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। আমি ফোন রিসিভ করলাম। তারপর বাবা যা বলল সেটা শোনার জন্য আমি কোনো আশা করিনি। বাবা, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? মায়ের কি কোনো কিছু হয়েছে? না, তুই চলে যাওয়ার পর মাফি পাগলের মতো চিৎকার করে কান্না করছিল। তারপর মাফি দৌড়ে তার রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। মাফি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। তাই বলে বাবা ফোন কেটে দিল। আমি বাবার কথা শুনে বাস স্ট্যান্ডে একটা বেঞ্চে বসে পড়লাম। মাপি সেদিন বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে সে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাবে, কিন্তু আমি মাপির কথা বেশি একটা গুরুত্ব দেইনি। মাপির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমি আর স্বামী সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখি মা আর বাবা বসে আছে। আমি যাওয়া মাত্রই মা আমাকে একটা ঠাস করে চড় মারল। তোর জন্য মেয়েটা আর কত কষ্ট পাবে। তুই এত পাষাণ কিভাবে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। একজন মায়ের কাছ থেকে তুই তার বাচ্চাকে নিয়ে দূরে চলে গেছিস। তুই জানিস এটা কোনো মা সহ্য করতে পারে না। মেয়েটা প্রতি রাতে তোর জন্য কত কান্না করেছে জানিস? প্রতিদিন আমাকে জড়িয়ে প্রচুর কান্না করতো, আর বলতো, মা তুমি আমার ছেলেকে আমার স্বামীর কাছে থেকে ফিরিয়ে দিতে বলো।
কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আর যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে চিরদিনের জন্য আমাকেও হারাতে হবে। আমি মায়ের কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে মাফির এই অবস্থা দেখে। আর যদি মাফির কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো আমার জন্য তার মা এই পৃথিবী থেকে চলে গেছে। খুব কান্না পাচ্ছে। বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়িয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার মাফি এখন কিরকম আছে? কি হলো ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? কি হয়েছে আমার মাফির? দেখুন, আমরা আমাদের বেস্ট চেষ্টা করেছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমি কি একটু দেখা করতে পারি মাফির সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবে। আমি স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যদি মাফিকে মেনে নিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ কি আমি আমার অভিমান আর ইগোর জন্য মাফিকে চিরতরে হারিয়ে ফেলবো? না না, এ এ হতে পারে না। মাফি আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য মাফির এই অবস্থা। খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি মাফিকে বলো তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে। তুমি মাফিকে উঠতে বলো মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর মাফি, দেখি সব ঠিক হয়ে যাবে। এভাবে কান্না করিস না, শক্ত হ বাবা। 17 ঘন্টা পর মাফির জ্ঞান ফিরল আর মাফিকে পাশের একটা কেবিনে শিফট করলো। তারপর ডাক্তার সাহেব আমাদের একজন একজন করে দেখা করতে বলে গেল। প্রথমে মা দেখা করতে গেল। কিছুক্ষণ পর মা বের হয়ে আসলো। তারপর আমি আর স্বামী গেলাম মাফির কাছে। মাফি আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে মাফির একটা হাত আমার হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলে, তাই না? তুমি চলে গেলে আমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী মা বলে কাকে ডাকবে? তুমি চলে গেলে এই অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবার ভাবলে না তুমি? আমি চলে গেলে কারো কি আসে যায়? ছেলে থাকতে ছেলেকে ঠিকভাবে কাছে টানতে পারিনি। স্বামী থাকতে আমি একজন স্বামী হারা। তাই আমি আর বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন আমার দুধের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলে সেদিনই আমার মরে যেতে ইচ্ছে করেছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগালি করেছি, প্রতিটা রাতে কান্না করেছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে অবহেলা করেছি। তাই আমি আর বেঁচে থাকতে চাই না, যেখানে সব থাকতেও আমি একজন হতভাগী। তুমি চলে গেলে আমার মা বাবাকে দেখে রাখবে কে? একবার আমাদের কথা ভাবলে না তুমি? এই যে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে, আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। আর তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করব না। এখন থেকে এই দুটো অমানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম। কি পারবে না মানুষ করতে? এই একদম আমার স্বামী আর ছেলেকে অমানুষ বলবে না। আর একবার যদি ওই কথা বলো তাহলে দেখে নিও আমি তোমাকে মার্ডার করে দেব। ওকে মহারানী, আর বলবো না। কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয় ভাবছো তুমি দেখি? আমার স্বামীটা কি নিয়ে এত চিন্তা করছে? বিষয়টা হলো, তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে যে বেঁচে গেলে? শুনলাম নাকি ফিনাইল গিয়েছিলে। ফিনাইল গেলে কেউ কি মরে নাকি? বাথরুমে হারপিক খেলে মনে হয় যে এত সময় সোজা উপরে চলে যেতে। আচ্ছা, সমস্যা নেই। এবার থেকে আত্মহত্যা করতে চাইলে আমাকে বলবে, আমি হারপিক নিয়ে আসবো। কুত্তা, তুই আমারে নিয়ে মজা করছিস? আজ দাঁড়া, তোকে আমি মেরে ফেলবো। তাই বলে মাফি আমাকে মারতে লাগলো। তারপর মাফিকে আমি জড়িয়ে ধরলাম আর মাফিও আমাকে শক্ত করে জড়িয়ে আমার বুকে মাথা রাখলো। মনে হচ্ছে মাফি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমি মাফির মাথা উঠিয়ে মাফির কপালে একটা চুমু খেলাম। তারপর মাফি আবার আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে ধরে আসছো কেন? আমাকে জড়িয়ে ধরো, নইলে আমি দাদু ভাইকে সব বলে দেবো কিন্তু। তারপর মাফি আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে তুলে নিয়ে পাগলের মতো দুই গালে, কপালে, নাকে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর মাফি আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর মাফি এক পাশে স্বামীকে জড়িয়ে ধরলো আর আমাকে অন্য পাশে জড়িয়ে ধরে মাফি কান্না করে দিল। মাফি আমাকে তার বুক থেকে এক ঝটকায় সরিয়ে দিল। আপনি কে আর আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? বলেন কে আপনি যে আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন কেন? কি বলছো এসব? ফান করবা না তো। আজ প্রথম আমি আমার বউকে জড়িয়ে ধরলাম আর তুমি আমাকে সরিয়ে দিলে কেন? জড়িয়ে ধরতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা মানতে পারলে তোমাকে অনেকগুলো পাপ্পি দেব।
নিজের বউকে জড়িয়ে ধরতে আবার শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, কি শর্ত আপনার? আমাকে এখন এখানে প্রপোজ করতে হবে, আর তা না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবে না। যদি প্রপোজ করি তাহলে তুমি আমাকে মারবে না তো, আর গালাগালি দিতে পারবে না? আমার কথা শুনে হাসিমাখা মুখটা নিমেষেই কালো হয়ে গেল। কারণ আগে যখন মাফিকে প্রপোজ করতাম তখন মাফি আমাকে গালাগালি করতো। আমি আর কথা না বাড়িয়ে মাফির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখন ফুল কোথায় পাবো? তখনই মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে 2 হাত দিয়ে উঁচু করে মাফির সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার জীবনকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যে আলোকিত করবে আমার রাত? হবে কি আমার না দেখা স্বপ্ন, যা প্রতি রাতে তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলের আম্মু? এই প্রথম কোনো ছেলে দিয়ে প্রপোজ করা দেখলাম। আমি তোমার ছেলের আম্মু হব। তাই বলে স্বামীকে কোলে তুলে নিল মাফি। এখন কি আমার বউটাকে একটু জড়িয়ে ধরতে পারি? না, এখন হবে না। স্বামী এখানে আছে, আগে বাসায় যাব, তারপর তোমাকে সব সময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আমাকে আর কষ্ট দিয়ে চলে যেতে না পারো। কে বললো আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাব? তারপর মাফি আর স্বামীকে 2 হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। মাফি যেন আমার বুকের সাথে মিশতে চাইছে। এই মাফি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। তারপর হঠাৎ করে দরজার ঠক ঠক আওয়াজ আসলো। আমি মাফিকে ছেড়ে দিলাম। দেখি মা বাবা আর ডাক্তার কেবিনে আসলো। ডাক্তার মাফিকে একটু চেক আপ করে বলল। তাই বলে ডাক্তার চলে গেল। কি ব্যাপার, আমার মেয়েটাকে অনেক খুশি খুশি লাগছে। আজ অনেক দিন পর মেয়েটার মুখে হাসি দেখলাম। দোয়া করি যেন তোরা সব সময় এমনভাবে সুখে শান্তিতে ঘর সংসার কর। মাফি মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে মাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মাফিও সেই মহিলাকে জড়িয়ে ধরে অজর ধারায় কান্না করে দিল। আমি আস্তে আস্তে বাবার কাছে গেলাম। বাবা, এই মহিলাটা আবার কে? এনাকে তো চিনলাম না, কোনোদিনও তো দেখিনি। আরে বলদের বাচ্চা বলদ, এটা মাফির মা, তোর একমাত্র শাশুড়ি আম্মা। কি? আগে বলবে তো যে ইনি আমার শাশুড়ি হয়। আসলে মাফির মাকে কোনোদিনও দেখিনি, তাই চিনতে পারছি না। আমি তাড়াতাড়ি গিয়ে মাফির মার পা ধরে সালাম করলাম। মাফির মা আমাকে দেখে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ গল্প করে সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। মায়ের সাথে স্বামীকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি সারা রাত মাফির পাশে থাকবো, তাই সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। এই, তোমার ক্ষুধা পেয়েছে না? না, আমার ক্ষুধা নাই, তবে কেউ যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিত তাহলে একটু খাইতাম। এত ঢং না করে সোজাসুজিভাবে বললেই তো হয়। কি আমি ঢং করছি? দাঁড়া ওখানে, আমি আসছি। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইরে এসে কিছু খাবার আর ফল আর জুস কিনে মাফির জন্য নিয়ে আসলাম। তারপর মাফির হাত ধরে মাফিকে উঠালাম। তারপর একটু একটু করে খাইয়ে দিলাম। আমি মাফিকে খাওয়াচ্ছি আর মাফি আমার দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি মাফির চোখের পানি মুছিয়ে দিলাম। এই পাগলি, কাঁদছো কেন তুমি? তুমি আমার উপর যদি রাগ করো আবার চলে যাও, আমি সেদিন সত্যি সত্যি মরে যাব। ধুর পাগলি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। খুব ভালোবাসি তো পাগলিটাকে, তাই আর ছেড়ে যাব না। তারপর মাফি আমাকে একটু খাইয়ে দিল। তারপর বেডের পাশে এক সাইডে বেড আছে। আমি মাফির কপালে একটা চুমু দিয়ে পাশের বেডে ঘুমাতে যাব। তখন মাফি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন? আমি ঘুমাবো তো, তুমি ওখানে ঘুমাও, আমি এখানে ঘুমাবো। মাফি এবার রাগ করে কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরে বসে পড়লো। আমি মাফির কাছে গিয়ে মাফিকে আমার দিকে ফিরিয়ে বললাম, এই পাগলি, রাগ করছো কেন? হঠাৎ করে মুখটা বাংলার পাঁচের মতো করলে কেন? মাফি আমাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, আমার সাথে আমার বেডে ঘুমাবে তুমি? খুব জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে, তোমার ওই বুকে একটু মাথা রেখে ঘুমাতে দিবা? তারপর পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পাগলিটাও আমাকে জড়িয়ে ধরলো মনে হলো। মাফি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মাফি রাতের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু রাতের থেকে এখন বেশি শক্ত করে জড়িয়ে শুয়ে আছে। তারপর মাফির কপালে একটা চুমুকে যেই উঠতে যাব তখন মাফি উঠতে দিল না। তুমি কখন জাগলে? আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। আমি অনেক আগে উঠেছি, কিন্তু ডাকিনি, কারণ আজ সারা দিন তোমার বুকে শুয়ে থাকবো। তারপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদের। তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। স্বামী তার মায়ের কোলে শুয়ে আছে, আর আমি স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর বাসায় এসে গোসল করে যেই বের হব তখন মাফি আবার আমার সামনে এসে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আমার পাগলি বউটার মনটা আজকে খুব ভালো মনে হচ্ছে। তুমি সব সময় পাশে থাকলে আমি সব সময় খুশি থাকবো। তারপর দুপুরের খাবার খাওয়ার সময় আমি রুমে বসে আছি, তখন মাফি রুমে আসলো। আমি বিছানায় শুয়েছিলাম। মাফি আমার মাথার কাছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবো, রাখবে কথাটা? আমি মাফির হাত জড়িয়ে ধরে বললাম, বলো।
এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না, তুমি আগে বলো যে আমার কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো এবার। চলো নিচে চলো, আজ সবাই একসাথে বসে লাঞ্চ করব। আমি মাফির কথা শুনে ফিক করে হেসে দিলাম। এইটুকু কথা বলবে তাও আবার এত ভয় পাচ্ছ? আচ্ছা তোমার কথা রাখবো, তবে একটা শর্ত আছে। তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে সবাই একসাথে লাঞ্চ করব। বলো কি শর্ত তোমার? এখন আমাকে গুনে গুনে 20টা পাপ্পি দিতে হবে, তারপর আমি লাঞ্চ করব। আর যদি না দাও তাহলে আমাকে আবার কষ্ট করে বাইরে লাঞ্চ করতে যেতে হবে। আমার কথা শুনে মাফি লজ্জায় মাথা নিচু করে ফেলল। যা দুষ্টু, ওটা আমি দিতে পারবো না, কেউ দেখে ফেলবে। না, কেউ দেখবে না। আর যদি নাও দাও তাহলে যাই বাইরে থেকে লাঞ্চ করে আসি। তাই বলে আমি যেই উঠতে যাব তখনই মাফি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমার বুকের ওপর শুয়ে 4 ঠোঁট এক জায়গায় করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে আমার বেশ ভালো লাগছিল। তাই আমি মাফির 2 গালে হাত দিয়ে আমার কাছে টেনে নিলাম। মাফি আমাকে ছেড়ে দিয়ে যেই চলে যাবে তখনই আমি মাফির হাত ধরে আবার আমার বুকের ওপর নিয়ে আসলাম। মাফি এবার আমার গলা জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে পড়ল। এই, আমরা হানিমুন করতে যাব না? ঢং দেখলে বাঁচি না, বুড়ো বয়সে হানিমুন তোমার বের করছি, দাঁড়াও। তাই বলে মাফি আমাকে মারতে থাকলো। কি, আমি বুড়ো? তাহলে তুমি আমার সুইট বুড়ি বউ। না, তুমি বুড়ো হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এই বুড়োর সাথে তোমার থাকতে হবে না, আমি আবার চলে যাব আগে আমি আর স্বামী যেখানে থাকতাম। মাফি আমার কথা শুনে আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মারা যাব। চুপ পাগলি, মরার কথা আর একবারও যেন না শুনি। তুমি কি ভেবেছো এই 5টা বছর তোমার কাছ থেকে দূরে সরে খুব খুশি ছিলাম, তাই না? তোমার কথা প্রচুর মনে পড়তো, খুব কষ্ট হতো তোমার আর মা বাবার কথা মনে পড়লে। তাহলে তুমি এইমাত্র বললে আমাকে ছেড়ে চলে যাবে? না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। চলো নিয়ে চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর নিচে এসে সবাই একসাথে খেতে বসলাম। মাফি স্বামীকে খাইয়ে দিচ্ছে। কতদিন পর বাড়ির রান্না করা খাবার খেলাম। খাওয়া শেষে উঠতে যাব তখন বাবা বলল, আলমগীর, তুমি কি ঢাকায় চলে যাবে নাকি এখানে নিজেদের ব্যবসা দেখাশোনা করবে? না বাবা, আমি আর ঢাকা যাব না, এখানে নিজেদের ব্যবসা দেখব। তবে কিছুদিন পর থেকে অফিস যাব, আমাকে এক জায়গায় যেতে হবে, আর সাথে মাফিয়ার স্বামীকে নিয়ে যাব, আর আগামীকাল রওনা দেব। ঠিক আছে, আর সাবধানে যাস। তাই বলে রুমে চলে আসলাম। তারপর মাফি আসলো রুমে। এই, আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না কিন্তু। কেন, সেই সময় বললাম তো হানিমুনে যাব, আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ওখানে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না? সময় হলে সবই জানতে পারবে। তারপর দিলাম একটা ঘুম থেকে উঠে মাফিকে বললাম গুছিয়ে নিতে, আজ আমরা ঘুরতে যাব। মাফি এতগুলো খুশি হলো আর বলল, আচ্ছা আমি কোন শাড়িটা পরবো? তুমি একটা কালো রঙের শাড়ি পরবে, আর স্বামীকে একটা কালো রঙের পাঞ্জাবি পরিয়ে দেবে, আর আমিও একটা কালো রঙের পাঞ্জাবি পরবো। সবাই একসাথে ম্যাচিং করে ড্রেস পরে বাইরে বের হব। তখন মা সামনে আসলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদেরকে, আমারই নজর লেগে যাচ্ছে। তারপর আমরা বাইরে বের হয়ে একসাথে হাঁটতে থাকলাম। স্বামী মাঝখানে হাঁটছে, আর আমি আর মাফি দুপাশে স্বামীর হাত ধরে হাঁটছি। রাস্তার সবাই যেন কিরকমভাবে আমাদের দিকে বারবার তাকিয়ে আছে। এভাবে কিছু দূর যাওয়ার পর আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সব শালারা আমার দিকে তাকিয়ে আছে। এই শালা, এভাবে কি দেখছিস? তারপর তাদের থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউজে ঢুকে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর স্বামীর জন্য জুস কিনলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। রাতে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মাপি স্বামীকে কোলে করে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। তারপর আমি শুয়ে পড়লাম। মাপি স্বামীকে এক পাশে রেখে মাপি মাঝখানে চলে আসলো, আর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মাপি আমার বাম সাইডে আর স্বামী ডান সাইডে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর শুধু দুষ্টুমি করছে। তারপর ফ্রেশ হয়ে মাপিকে বললাম ব্যাগপত্র গুছিয়ে নিতে। সকাল 10টায় গাড়ি, তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি একটু বলবে? আমরা সবাই কক্সবাজারে যাচ্ছি। তারপর মাফি আমার কাঁধে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, আর স্বামী আমার কোলে ঘুমোচ্ছে। আমরা ভোর 6টার সময় চিটাগাংয়ে পৌঁছালাম। তারপর মাফিকে ডাকলাম। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম সেই চায়ের দোকানে, যেখানে ঠিক 5 বছর আগে একটা বাচ্চা ছেলে নিয়ে এসেছিলাম। দোকানের কাছে গিয়ে দেখলাম চাচা এইমাত্র দোকানটা খুলল। আমি গিয়ে চাচাকে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। তারপর স্বামী আর মাফিকে ডাক দিলাম। চাচা দেখেন তো চিনতে পারেন কিনা। চাচা ভালো করে দেখলো, কিন্তু স্বামীকে চিনতে পারছেন। চাচা, আমার সেই ছোট্ট ছেলে যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন। তারপর চাচা স্বামীকে কোলে তুলে নিয়ে খুশিতে কান্না করে দিল। তারপর সবাই মিলে চাচার বাসায় আসলাম। আজ অনেকদিন পর এই রুমে প্রবেশ করলাম।
চাচা, তনিমার খবর কি? তনিমা ভালো আছে তো? ভালো আছে, সবাই ভালো আছে। তুমি একটু বসো, তনিমাকে ফোন দিয়ে বলছি যে তোমরা এসেছো। তারপর চাচা তনিমাকে ফোন করে বাইরে চলে গেল কিছু খাবার আনতে। এই তনিমাকে, আর তুমি তাকে কিভাবে চিনো? তনিমা হচ্ছে এই চাচার মেয়ে, আর সেই আমাদের স্বামীকে 1 বছর স্বামীর নিজের মায়ের মতো আদর যত্ন করে বড় করেছিল। তারপর এক এক করে মাফিকে সব কিছু বললাম। তারপর চাচা নাস্তা নিয়ে আসলো। কিছুক্ষণ পর তনিমা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো, আর তনিমা স্বামীকে দেখে কোলে তুলে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেমন আছেন আপনি? আর এইটা কি সেই মাফি ভাবি? আমরা ভালো আছি। আর এই হচ্ছে স্বামীর আম্মু। তারপর মাফি তনিমার সাথে কিছু কথা বলে সবাইকে বিদায় দিয়ে আমরা আবার গাড়িতে করে চলে আসলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর আমরা একটা হোটেল নিলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত হয়ে গেছে, আর জার্নি করে শরীর একদম ক্লান্ত, তাই আর সমুদ্রের পাড়ে যায়নি। হোটেলে শুয়ে আছি, স্বামী ঘুমিয়ে পড়েছে। তারপর মাফি ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই আমার আর একটা জিনিস চাইবো, দিবে? দেবো না কেন? আমার সব কিছু তো এখন থেকে তোমার, তাহলে এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমাকে আরেকটা বাবু এনে দিবা, স্বামীর জন্য আরেকটা বোন দরকার। কিন্তু স্বামীর মতো যদি সেও ওরকম অবহেলা পায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। মাফি এবার আমার বুকের ওপর থেকে নেমে পড়লো, আর অন্যদিকে মুখ করে কান্না করছে। আমার লক্ষ্মী বউটা রাগ করলো। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। এই পাগলি, রাগ করছো কেন? আমি তোমার সাথে তো ফান করলাম। আচ্ছা ঠিক আছে, একটা না, পুরো কাবাডি খেলার টিম তৈরি করব, ঠিক আছে? মাফি এবার আমার দিকে ফিরে পড়লো। প্লিজ, তুমি আর পুরনো কথা বলো না। খুব কষ্ট হয় সেই পুরনো কথা মনে পড়লে। আর কখনো বলবে না ওই সব কথা। এবার আমি মাফিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আচ্ছা, স্বামীর জন্য একটা বোন নিয়ে আসতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, তোমার কোনো লজ্জা নেই। পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। আগে লাইটটা নিভিয়ে আসো, নইলে সবাই আবার দেখে ফেলবে। ভাইয়া ও আপুরা, এখন আমরা স্বামীর জন্য একটা মিষ্টি বোন নিয়ে আসতে যাচ্ছি। আপনারা এবার চোখ বন্ধ করে, নইলে আবার আমার পাগলি বউটা লজ্জা পাবে।